হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভজন আনন্দে আছেন। তো এটা আমরা বলে থাকি সব সময়, ভালো আছেন সুস্থ আছেন, কিন্তু আমরা জানি জড়জগতে ভালো থাকাটা সব সময় হয় না, বা কখনোই হয় না। আমরা এর আগের টক শোতে আলোচনা করা হয়েছিল অমিশ্র আনন্দ নাই, সুখের সাথে দুঃখ আছেই। বিশেষ করে এই যে ভালো আছেন, সুস্থ আছেন, এই সুস্থ থাকাটা একটা কঠিন ব্যাপার এই জড়জগতে। বিভিন্ন ধরনের রোগ, শারীরিক রোগ, না হয় মানসিক রোগ, না হয় আর্থিক রোগ, বিভিন্ন রোগের দ্বারা জর্জরিত হয়ে আছি আমরা। তো সেজন্য আমাদের এই টক শোতে অভিনব একটি বিষয় নিয়ে আজকে আমরা উপস্থিত হলাম আপনাদের সাথে, যে স্বাস্থ্য, কিভাবে আমরা স্বাস্থ্য এবং সাধনা দুটোকে সমন্বয় করতে পারি। সেই জন্য আজকে এই টক শোর স্টুডিওতে আমরা পাচ্ছি বিশেষ অতিথি রূপে, হ্যাঁ, আয়ুর্বেদ আচার্য বিএমএস ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় প্রভু, যিনি আমাদের কৃষ্ণ ভাবনামৃত বা এই গৌড়ীয় পরম্পরায় দীক্ষিত ভক্ত, যার নাম হচ্ছে ডক্টর কৃষ্ণভূষণ প্রভু, এবং উনি ডক্টর কৃষ্ণেন্দু সিনহা রয় নামে আয়ুর্বেদ আচার্য বিএমএস ডাক্তার। উনি আমাদেরকে আয়ুর্বেদের বিভিন্ন বিষয় নিয়ে শোনাবেন, জানাবেন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট স্বাস্থ্যবিদ, পরম শ্রদ্ধেয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু, যিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছেন, কয়েক দশক আগে থেকে মায়াপুরে আছেন। এবং প্রভু উনার যে এত বছর বয়সেও উনি স্বাস্থ্যের যে স্বাস্থ্য চর্চা করেন, তিনি স্বাস্থ্য চর্চা দুটোই করেন, ব্যায়াম করেন, শরীর কীভাবে ঠিক রাখেন, এখনও তিনি কীভাবে সুস্থ সবল আছেন, সমস্ত কিছু আমাদের টিপস ট্রিক্স শোনাবেন। আর আমাদের এই টকশোর অধ্যক্ষ স্বরূপ, এবং উনিও আরেকজন স্বাস্থ্য বিশারদ বলতে পারি, উনার ডায়েট প্ল্যান শুনবো আজকে আমরা। উনার এমন ডায়েট প্ল্যান শুনলে ভয় পেয়ে যাব আমরা অনেকে, যে পরম শ্রদ্ধেয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাহি মহারাজ। জয়। তো মহারাজ, প্রথমে জিজ্ঞেস করবো আপনাকে, যে এত কিছু বিষয় আলোচনা চলছে, আমরা দেহ নই, আমরা আত্মা, প্রত্যেকটা টকশোতে আপনি এটা বলেন, প্রত্যেক ক্লাসে বলেন। আজকে আপনি দেহ সম্বন্ধে আলোচনা করতে চাইছেন বা আমাদের শোনাতে চাইছেন, কি কারণ, দেহের কি গুরুত্ব? আসলে আমার একটা কৌতূহল জাগলো। আমি তো প্রতিদিন গীতা ভাগবতম আলোচনা করছি এবং ইসকনে জবে থেকে ঢুকেছি একটা কথাই শুনছি, আমি দেহ নই, আমি আত্মা। কিন্তু আমার অনুভব হয় যখনই ডাক্তারখানায় যাই, ওরা উল্টে আমাকে প্রিচিং করে, না না না, আপনি আত্মা না, আপনি দেহ। প্রথমে আগে দেহ চর্চা করুন, দেহ না থাকলে আপনি ভজন করবেন কি করে? হুম হুম। হ্যাঁ, আপনার শরীরের দিকে খেয়াল দেবেন। তো আমার এটা কৌতূহল হলো, আমরা আমি এক নাগাড়ে প্রচার করে আসছি আমি দেহ নেই। 1 ঘন্টা ডাক্তারখানায় থাকলেই পুরো কনসাসনেস চেঞ্জ, উল্টে যায়। পুরো উল্টে যায়। আমি দেহ, আমি আত্মা নয় তো। আপনাকে দেহটা থেকে হাঁটতে হবে, সকালে এইটা খেতে হবে, এইটুকু খেতে হবে, এভাবে চলতে হবে, ঠিক মতো ঘুমাতে হবে। একটা ডাক্তার আমাকে বলে দিল, মহারাজ আপনার কোনো মেডিসিন নেই, আপনার একটা মেডিসিন বলবো, বলুন। ঘুমাবেন, একটু বেশি করে ঘুমাবেন। হ্যাঁ, তো এই বিভিন্ন জিনিস। সেটা উল্টা হয়ে গেল মহারাজ, অর্জুন হচ্ছেন গুরাকেশ, নিদ্রা জয় করেছেন, আর আমাদের বলছেন ঘুমাতে। তো প্রসঙ্গ হচ্ছে, আমার মনে একটু সকলের এই বিষয়ে একটু ধ্যান দেওয়া দরকার। আমরা অনেক সময় ভজন করতে করতে একটু অতি ভাবাবেগে চলে যাই। কখনো কখনো আমরা বড় বড় আচার্যদের কথা শুনি, যেরকম ভক্তিবিনোদ ঠাকুর, শিল প্রভুপাদ মাত্র 2 ঘন্টা ঘুমাতেন। আমরাও ওই রকম হয়ে যাব রাতারাতি, যার ফলে আমরা অনেকটা এত ভাবাবেগে চলে যাই, আর পেরে না উঠে ধুম করে বিছানায় ফেলে দেয়। তো একটু ব্যালেন্স, সবকিছু আলোচনার সাথে সাথে আমার মনে হয় এটাও আপনাদের দরকার আছে। আমার শুধু আপনাদের না, আমাদের সকলের দরকার আছে। আর অনেক লোক, প্রায় অনেক লোকের কাছে আমি শুনি, যেরকম আজকে সকালে একটা বাড়ি ভিজিটে গেছিলাম, তো সেখানে বলছেন, তা
তাই আমি বললাম আমার ডায়েট। বলছে মহারাজ আমরা ওগুলো খাই। আমি বলছি, কেন আপনি কেন খান? না তেল মশলা আর খেতে ভালো লাগে না। আমি বললাম আমি চলি ডাক্তারের নির্দেশে, আমি তো আমার মন মানে কিছু করছি না। কিন্তু যা কিছু আমরা ডায়েটিং চার্ট নিজেরা বানাবো, কমপক্ষে ফিজিশিয়ানের ডাইরেকশন থাকা দরকার। হুম, নিজে নিজে আমি এটা খাবো না ওটা খাবো না, বা কখনো কখনো রুচিকর খাদ্য হলে খেয়ে নিই। যেরকম বলে দই স্বাস্থ্যের পক্ষে ভালো, দই। হ্যাঁ, বলে দইটা আমার জন্য ভালো না, সাউথ ইন্ডিয়ান লোকের জন্য ভালো। হুম, হুম, আমাদের অনেক সময় ডাক্তার বলে টমেটো খাবেন না, কিন্তু আমরা দেখি ইটালিয়ান লোকেরা প্রত্যেকটি আইটেমে টমেটো। টমেটোর, শুধু না টমেটোর জুস স্যুপ থাকে। পাস্তা বলুন, চাউমিন বলুন, আরেকটা লাজানিয়া বলে একটা আইটেম আছে, ওহ টমেটো ভরাই। হ্যাঁ, তারা টমেটো। আমরা বাংলায় আলু খাই, সাউথ ইন্ডিয়ান লোকেরা যখন আসে তারা বিরক্ত হয়ে যায় যে মায়াপুরে যে কি খাবো, সব কিছুতে আলু, এমনকি রাইসেও আলু। আলু। এখন বিরিয়ানি মানে আলু, বড় বড় আলু থাকে। আবার আমারও যখন দক্ষিণ ভারত বেড়াতে যাই, তেঁতুল। প্রত্যেক জিনিসে তেঁতুল। তেঁতুল। ভাত খাবেন তাতে তেঁতুল, ডাল খাবেন তাতে। এখন এটা ব্যাপারটা হচ্ছে তেঁতুলটা ওদের জন্য ভালো, কারণ এক একটা জায়গায় এক একটা শারীরিক গঠন, ওয়েদার, সব কিছু ম্যাচিং থাকে। সেই জন্য আমাদের অনেক সময় ডাক্তারি পরামর্শে, একটা হচ্ছে শরীরটাকে ডাক্তারি পরামর্শে পরিচালিত করতে হবে, আধ্যাত্মিক ডাক্তার যারা আছেন তাদের নির্দেশে, দুটোকে ব্যালেন্স করার জন্য আজকের এই আলোচনা। স্বাস্থ্য সাধনা, হুম, স্বাস্থ্য সাধনায় আমরা যে আজকে বিদগ্ধ পণ্ডিতরা রয়েছেন, তারা এ বিষয়ে পড়াশোনা করে, ডায়াগনোসিস করে, সারাদিনে কত রোগী, কত শরীরকে তারা ডায়াগনোসিস করছেন, কিসের জন্য কি হচ্ছে, তাদের উপলব্ধি দিয়ে এটা কি বলে, প্রিকশন কি বলে বাংলা, সাবধান আগে থেকে, সাবধানী। প্রিকশন বলে সাবধান, প্রিভেনশন। প্রিভেনশন। প্রিভেনশন, আগে থেকে তুমি সাবধান হয়ে যাও। আর আমাদের প্রতিরোধ। যোগী, যোগী রয়েছেন অতুল কৃষ্ণ বাবু, প্রতিদিন নির্দিষ্ট সময় শরীর চর্চার জন্য যোগ ব্যায়াম যেটা করেন, তারা দুজন আজকে উপস্থিত আছেন, তারাই বলবেন, আমি শুনবো। আর আপনাদের মতো আমিও বসে বসে শুনবো তাদের আলোচনা, জ্ঞান গর্ভ আলোচনা, যেটা আমার, এটা শারীরিক চর্চা হলেও ভজনের একটা পার্ট। হুম, কেননা ভগবদ গীতায়ও ভগবান বলেছেন, ভগবদ গীতায় কেবল আধ্যাত্মিক শিক্ষা নেই, ডায়েটিং আছে, এক্সারসাইজ আছে, তারপরে ঘুমানো, ঘুম থেকে উঠা, তারও চার্ট দিয়েছেন গীতায়। আমরা যে স্কুল কলেজে, স্কুলে যেটা ছোটবেলায় পড়েছি না, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ, wise। ও গীতার কথা, গীতার শ্লোকটাকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে। তো গীতাতে সব ধরনের শিক্ষা আছে, ডায়েটিং, এক্সারসাইজ, তারপরে রুটিন চার্ট, শিডিউল, সব কিছু দেওয়া আছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব, আমরা আলোচনা শুনবো। মহারাজের গলায় মালাটাও মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এটা কি মাখানা দিয়ে মনে হয় তৈরি করা বাহ, হয়েছে? হ্যাঁ, এখন ওই অনেকে এটা একটা হেলদি একটা ব্যাপার। আগে ওই চানাচুর ঝালমুড়ি খেতে, এখন দেখি অনেকে মাখানা খায়। ওইটা আচ্ছা, হেলদি। জানি না ডাক্তারবাবু এর উপরে আবার কিছু যদি নির্দেশ দেন। বাট মহারাজ আমাদের এই আলোচনার একটা টোন সেট করে দিয়েছেন, আজকে গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। কি আলোচনা হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাবো আমরা, আমরা ডাক্তারবাবুর কাছে আসবো পরে। তার আগে আমরা শ্রীপদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে যাবো, যে প্রভু কি গুরুত্ব রয়েছে স্বাস্থ্যের, সেই মহারাজ অনেকটা ক্লিয়ার করেছেন। আপনি যদি বলেন যে এই সম্বন্ধে প্রভুপাদ কি বললেন, বা আমাদের শাস্ত্রে কি আছে, যে কেন আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা দরকার। হরে কৃষ্ণ। যখন আমি ইসকন প্রথমে অংশগ্রহণ করেছিলাম, তখন আমরা, এটা প্রায় 40 বছর আগে, তখন আমরা যুবক এবং আমরা অনেক কিছু করতে পারতাম। আমরা মাঝে মাঝে রাত্রে আমরা না ঘুমিয়েই আমরা সারাদিন সেবা করতাম, এরকম আমরা করলাম। এবং এতে বেশি সমস্যা নেই, কারণ আমরা যুবক। তবু আমি দেখছি বয়স হয়ে, এখন আমি 60 above, এবং এখন সাবধান লাগবে।
যত কিছু আমি করতে পারতাম আগে এখন করতে পারি না, সেজন্য আমার প্রধান অভ্যাস হচ্ছে নিয়মিতভাবে আমি জীবনযাপন করি, মানে প্রতিদিন প্রায় একই সময় আমি প্রসাদ পাই এবং পরিমাণভাবেও একই প্রতিদিন, এবং ঘুমাই একই সময়, ঘুম থেকে উঠে একই সময়, সাধনা করি একই সময়, জপ এবং অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন এবং কিছু ব্যায়াম করিও আমি 9টায় 9:30 প্রতিদিন, সব কিছু আমি করি একই সময়। এভাবে অভ্যাস করার মাধ্যমে শরীর এবং মন একটু স্থিরভাবে থাকে, এবং মৃদু খাই আমরা, বেশি বেশি অতিরিক্ত খাই না, আমরা যত লাগবে খাই, সেটাও শাস্ত্রে প্রমাণ আছে। এভাবে মোটামুটি কৃষ্ণের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় আমি সুস্থ থাকি প্রায়, কোনো বড় রোগ নেই, এবং ভগবত সেবা করতে পারি, এবং এভাবে আমরা ভাবছি ভক্তি জীবন অনুশীলন করার মাধ্যমে এটা খুব অনুকূল সুস্থ থাকার জন্য। হরি বল। হ্যাঁ, আমাদের অনেক সময় বলি, তোমার মতো যখন ইয়াং ছিলাম না, জলকেও চিবিয়ে খেতাম, লোহাকেও হজম করে দিতে হয়। লোহাকে হজম করে দিই। কিন্তু যখন বয়স হচ্ছে একটু সাবধান লাগবে। খুব ভালো কথা বলেছে, হুম, ইয়াং বয়সে কি না করেছি। বাহ। তো তার মানে আমরা যারা ইয়াং আছে তারা এখন যা ইচ্ছা করতে পারবে, সেটা আমরা শুনবো ডাক্তার বাবুর কাছ থেকে। যে তার মানে কি এটা যে আমরা এখন ইয়াং আছি, ইচ্ছা মতো করি, পরে বয়স হলে আমরা একটু সাবধান হবো নাকি? না, আয়ুর্বেদে কি বলে? কখনোই নয়। হ্যাঁ, কারণ শুরুটা হওয়া উচিত ছোটবেলা থেকেই। আচ্ছা, যে কোনো ভালো জিনিস আমরা যখন চর্চা করি, যত বেশি বয়সে শুরু করব, আমরা শুনেছি বিভিন্ন আম, বড়দের প্রবচনে আমরা শুনেছি যে যখন মাটির তালটা নরম থাকে, তখন কিন্তু সেটাকে যেভাবে আমরা মোল্ড করব সেই আকার আমরা দিতে পারি। হুম। তো শৈশব অবস্থা, বাল্য অবস্থা থেকে যদি আমরা কোনো ভালো সংস্কার পাই এবং সেইটা যদি আমরা আমাদের নিয়মিত চর্চার মধ্যে আমরা আনতে পারি, তাহলে সেই অভ্যাসটা কিন্তু বড়কালেও বড় বয়সে থেকে যায়। প্রভুজি যেটা বললেন যে উনি নিয়মিতভাবে একই সময়ে একই কাজ প্রতিদিন করেন, শুতে যান একটা ফিক্সড সময়। তো এই রেগুলেশনটা দরকার, রেগুলেটেড লাইফস্টাইলটা দরকার। এখনকার যে ইউথ, যারা ইয়াং জেনারেশন, দেখা যাচ্ছে তারা একটু উল্টো পথে হাঁটাটা পছন্দ করছে। তো তাদের পক্ষে কিন্তু হঠাৎ করে ফিরে আসাটা খুব শক্ত। কোনো বড় ধরনের সমস্যা, শারীরিক সমস্যায় একটা বড় ধাক্কা খেলে তখন হয়তো ডাক্তারি পরামর্শে তারা ফিরে মানে চেষ্টা করবে, কিন্তু সেই অভ্যাসটা কিন্তু ছোটবেলা থেকে থাকলে তার জন্য আলাদা করে কোনো প্রচেষ্টা তাদেরকে বড় বয়সে করতে হয় না। সেই রেগুলেটেড লাইফস্টাইল, একই টাইমে ফুড হ্যাবিট, সব কিছু একটা সুন্দরভাবে চলতে থাকে। তো তার জন্য মহারাজ বললেন ভগবদ গীতার অবদান, আমাদের সেই জায়গাটাও আমরা আসবো পরবর্তী আলোচনায়। খাদ্যাভ্যাস এবং ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল, এইগুলোকে শাস্ত্র অনুযায়ী যদি আমরা মোল্ড করতে পারি, হুম, তাহলে কিন্তু ছোটবেলা থেকেই এইটা শুরু করা উচিত। খুব সুন্দর কথা বললেন, ছোটবেলা থেকে ভালো অভ্যাস গড়ে তোলা উচিত। তো তো আমরা মূল কথায় আসি, সেটা হচ্ছে আহ, এই ব্যাপার, এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে করছি যে মনে করুন আমি এখন যুবক, আমার শরীরে কোনো রোগ নেই, যখন রোগ হবে তখন আপনার সাথে দেখা করো আপনার চেম্বারে এসে, হুম, ঠিক কিনা? এখন এই টক শো শুনে লাভ কি? আমার তো শরীরে কোনো রোগ নেই, হুম, যারা রোগী তারা আপনার চেম্বারে যাবেন, লাইন দেবেন, হুম। কিন্তু আমার রোগ নেই, আমি কেন শুনবো এই আলোচনা আজকে? দেখুন, আমি যেহেতু আয়ুর্বেদ চিকিৎসা করি বা আয়ুর্বেদ আমার বিষয়, সেই জন্য আমরা যেটা শিখেছি আয়ুর্বেদ শাস্ত্র থেকে, যে আয়ুর্বেদ কিন্তু প্রিভেনশনকে বেশি গুরুত্ব দেয়। প্রিভেনশন। হুম। আয়ুর্বেদের একটা শ্লোক আমাদের ছোটবেলায় পড়েছিলাম, মনে আছে, স্বস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ। তো আয়ুর্বেদ বেশি জোর দিচ্ছে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যকে রক্ষা করার ব্যাপারে। যিনি সুস্থ আছেন তিনি যাতে, এই যে প্রভুজির এখন 60+ বা আরও বয়স্ক যারা আছেন, তারা যারা নিয়মিতভাবে খাদ্যাভ্যাস বা তাদের লাইফস্টাইলটা যদি নিয়ম একটা রেগুলেটেড হয় ছোটবেলা থেকে, তাহলে কিন্তু তার পক্ষে এই যে কোনো সেরকম মেজর প্রবলেম প্রভুজির নেই। কেন নেই? কারণ এই অভ্যাসটা ওনার দীর্ঘদিনের। তো আয়ুর্বেদ ওই জায়গাটাকেই করছে, যে মডার্ন সায়েন্স বলছে যে যখন রোগ হচ্ছে তাদের কাছে যাচ্ছি আমরা, অ্যালোপ্যাথিক বা অন্য প্যাথির কাছে, রোগ হওয়ার পর যাচ্ছি এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে, সেই সিমটমগুলো সাবসাইড করছে,
আবার আমরা ফিরে আসছি, ভাবছি যে আমরা সুস্থ হয়ে গেছি। আয়ুর্বেদ জোর দিচ্ছে সুস্থ ব্যক্তির স্বাস্থ্যকে কিভাবে রক্ষা করা যায়, হুম, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম, আচ্ছা। যার ফলে সে রোগগ্রস্তই না হয়। রোগগ্রস্ত যদি কোনো কারণে হয়ও তার প্রকোপটা খুব কম হবে, অল্প ইয়ের মধ্যেই সে নিজের ইমিউন সিস্টেমকে যদি তাজা রাখতে পারে এই রেগুলেটেড লাইফস্টাইলের দ্বারা এবং ফুড হ্যাবিটের দ্বারা এবং আয়ুর্বেদ শাস্ত্রের নির্দেশ মেনে চললে, তাহলে কিন্তু অটোমেটিকভাবে ডিজিজকে সে প্রিভেন্ট করতে পারবে। হুম, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমরা শুনেছি। আচ্ছা। তো আয়ুর্বেদ কিন্তু এটাই বলছে, স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম। কোনো ব্যক্তি যদি ছোটবেলা থেকে সেই রেগুলেটেড লাইফস্টাইল বা সেই অভ্যাসে সেই সংস্কারের মধ্যে দিয়ে সেই সুযোগটা যদি না পায়, তাহলে সে রোগগ্রস্ত হবে স্বাভাবিক। তখন আতুরস্য বিকারও প্রশমনঞ্চ, আতুর মানে হচ্ছে রোগী, হুম, তার যে বিকার মানে রোগগ্রস্ত অবস্থা, তার তখন আমরা প্রশমন করার চেষ্টা করব। কিন্তু প্রথম থেকে যদি আমরা এই অভ্যাসটা স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণও করতে পারি, তাহলে কিন্তু তার রোগ হওয়ার সম্ভাবনাটাই আমরা কমিয়ে দিতে পারি। বাহ! তার মানে যারা রোগী হয়েছেন, রোগ হয়েছে, তারা তো প্রভুর কাছে আসবেন। প্রভু প্রতি শনিবারে মায়াপুরে আসেন। বিনামূল্যে উনি পরিষেবা দিচ্ছেন, রোগ চিকিৎসা করছেন। রোগ হলে আসবেন। কিন্তু আজকের এই টক শোর মূল উদ্দেশ্য যেন রোগী না হয়। আগে থেকে শুনে প্রতিষেধ অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। তাই এই প্রতিরোধ, অর্থাৎ রোগী যেন না হয় সেজন্য আলোচনা আজকে। একদম। মূল আলোচনায় যাব আমরা। তো আমরা দেখি সংক্ষেপে যদি একটু বলেন, আমরা চাইছি মূল আমাদের ভক্তদের যে কি কি স্বাস্থ্য, কি টিপস, প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আজকে ফোকাস করতে বেশি। তারপরে আমরা কিছু ফিলোসফিক্যাল তত্ত্ব কিছুটা শুরুতে আপনি একটু ক্লিয়ার করুন যে আয়ুর্বেদ আসলে কি, থেকে এলো। আমরা বিভিন্ন প্যাথির নাম শুনি এই জগতে আছে, এই প্যাথি ওই প্যাথি। তো আয়ুর্বেদটা কি, সোর্সটা? দেখুন, আয়ুর্বেদ এই কথাটার মধ্যে দুটো শব্দ আছে, আয়ু এবং বেদ। আয়ু মানে হচ্ছে লাইফ স্প্যান, আয়ু, আয়ুকাল। হ্যাঁ আয়ুকাল। আর বেদ মানে নলেজ। হুম, যে শাস্ত্রে এই এই নলেজটা দেওয়া হচ্ছে, আয়ু সম্বন্ধে জ্ঞান আমাদের দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে আয়ুর্বেদ। হুম, তো এই আয়ুর্বেদের উৎপত্তি আমরা অষ্টাঙ্গ সংগ্রহ গ্রন্থ থেকে, আমাদের শাস্ত্র গ্রন্থ যেটা আছে, অনেক গ্রন্থ আছে, অষ্টাঙ্গ সংগ্রহে আমরা পাই যে ব্রহ্মাজি থেকে এর উৎপত্তি, ব্রহ্মাজির কাছ থেকে। ব্রহ্মাজি থেকে। এবং ব্রহ্মাজি আয়ুর্বেদের এই দক্ষ প্রজাপতিকে দেন। দক্ষ প্রজাপতি থেকে অশ্বিনী কুমারোদয়, যারা আমরা হুম, জানি যে স্বর্গের যে স্বর্গের দুই ভাই ডাক্তার। যমজ হুম, ডাক্তার ছিলেন, তারা অশ্বিনী কুমারোদয়ের মানে পান দক্ষ প্রজাপতির কাছ থেকে। এবং অশ্বিনী কুমারোদয় সেখান থেকে সহস্রাক্ষ ইন্দ্রকে দেন সেই জ্ঞান। হুম, এবং ইন্দ্র থেকে ভরদ্বাজ মুনি, হুম, ঋষি ভরদ্বাজ। এই ঋষি ভরদ্বাজ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন। তিনি এইটা তার শিষ্যদের মধ্যে, অনেক শিষ্য তার ছিল, এবং তিনি তার মূল মানে যিনি ছিলেন আত্রেয় পুনর্বসু, হুম, হুম, এবং আরও তিনজন ছিলেন ধন্বন্তরী, কাশিরাজ এবং দিবদাস। হুম, হুম। এই দিবদাস হচ্ছেন, আপনারা শুনে থাকবেন সুশ্রুত সংগীতা নাম শুনে, হুম, সুশ্রুত ইজ দ্য ফাদার অফ সার্জারি। তো সেই ওনার শিষ্য হুম। সুশ্রুতের গুরুদেব হচ্ছেন ভরদ্বাজ ঋষি। ভরদ্বাজ তো ঋষি। হ্যাঁ, তো আমাদের এই পন্থাটা তো হচ্ছে অবরোহ পন্থা, হুম, হুম, উপর থেকে নিচের দিকে পরম্পরা সূত্রে এবং পরম্পরা প্রাপ্তম। কাজেই এই আয়ুর্বেদেরই এটাও কিন্তু এই পরম্পরা ধারাকেই বয়ে নিয়ে চলছে। এবং ভরদ্বাজ ঋষি সেই নলেজ তার শিষ্যদের মধ্যে, যিনি প্রধান ছিলেন আত্রেয় পুনর্বসু, তার 6জন শিষ্য ছিলেন, অত ডিটেলসে আমরা যাচ্ছি না। কিন্তু এই দিবদাস থেকে সুশ্রুত সংগীতা, এই সুশ্রুত যিনি হলেন, সেই নলেজটা কিন্তু তখন থেকে খুব বেশি মাত্রায় স্প্রেড করতে আরম্ভ করলো। আয়ুর্বেদ এনাদের হাত ধরেই, এই আত্রেয় পুনর্বসু বা তার যে 6জন শিষ্য, অগ্নিমেষ, ভেল, হারিত, চতুকর্ণ, আমার অত নাম মনে হচ্ছে না, তো ওনাদের হাত ধরেই কিন্তু আয়ুর্বেদের অবতরণ। তার মানে প্রাচীন কাল থেকে হ্যাঁ, সৃষ্টির এবং শুরু থেকে শাস্ত্রে এটা শাস্ত্রে ভগবানের কাছ থেকে আসছে। শাস্ত্রে বলা আছে যে আয়ুর্বেদের জন্ম হচ্ছে কলির সূচনাতেই, অর্থাৎ আমরা 5000 বছর তো নিশ্চিত আমরা ধরতে পারি। তার আগে ছিল না সত্য দাপর যুগে কিছু? না, আয়ুর্বেদের জন্ম কিন্তু শাস্ত্রে আমরা যেটা পেয়েছি অষ্টাঙ্গ হৃদয়ের থেকে, যে কলির সূচনাতে, কলিযুগে। 5000 বছরের একটা ইতিহাস। হুম, এবং আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 3য় অধ্যায় বোধহয় 17 নম্বর শ্লোক, যেখানে আয়ুর্বেদের অমৃত কলস নিয়ে ত্রয়োদশ তিথিতে লর্ড ধন্বন্তরী, ভগবানের অবতার ধন্বন্তরী, উনি কিন্তু ওটা ধন্বন্তরী আরেক, ঋষি। হ্যাঁ হুম, এটা আমরা ভাগবতমে পাচ্ছি। হুম, তো সেটাও কিন্তু 5000 বছরেরই একটা ইতিহাস, আমরা সেখানেও আমরা পাই। হুম। হুম। তো 5,000 বছরও অনেক বড় কথা, অনেক প্রাচীন কথা সরাসরি ভগবানের কাছ থেকে এসছে। খুব ভালো।
আমরা দেখতে পাচ্ছি একটা প্রাচীন একটা ইতিহাস রয়েছে, হুট করে আসেনি। কিন্তু সেই সাথে এটাও কমেন্ট শুনি, যেটা আপনি বললেন সুন্দর, আরেকটা কমেন্ট শুনি যে তাহলে এটা তো মানধাতার আমলের চিকিৎসা, হুম, এখনকার আধুনিক আপডেটেড না এটা। হুম। এখনকার আপডেটেড অনেক চিকিৎসা আছে, তাহলে এটা কেন আয়ুর্বেদ কেন ফলো করবে? সেইটা নিয়ে আমরা পরবর্তীতে এই কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচনায় আসবো। তো যেটা আপনি আরেকটা জিজ্ঞেস করলেন যে আয়ুর্বেদ চিকিৎসা কি, উৎপত্তিটা কি হুম, এবং তার ভিত্তিটা কি নিয়েতে। আয়ুর্বেদ চিকিৎসা দাঁড়িয়ে আছে ত্রিদোষ তত্ত্বের ওপর। 3টে দোষ আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন, বায়ু, পিত্ত, কফ। এবং এই মান্ধাত্তার আমলের চিকিৎসা ব্যবস্থা বলে আয়ুর্বেদকে যতই খাটো করার চেষ্টা করা হোক, আয়ুর্বেদ আজ থেকে আমরা যখন পড়াশোনা করেছি 95-96-এ যখন ভর্তি হয়েছি, তখন মানে একটা পরিবেশটা এরকম ছিল না। কিন্তু যত দিন যাচ্ছে আয়ুর্বেদ কিন্তু তার একটা ডিমান্ড তৈরি করছে। আগামী দিনে আমরা বিশ্বাস রাখি, আমরা যদি আমাদের শাস্ত্র নিয়ে ঠিকমতো মানুষকে পরিষেবা দিতে পারি, এটা আগামী দিনে আরও অনেক বড় জায়গায় যাবে। তার কারণ হচ্ছে এই মান্ধাত্তার আমলের চিকিৎসা ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে এই ত্রিদোষ তত্ত্বের ওপর। আমাদের শরীর বায়ু, পিত্ত, কফ এই 3টে দোষের ওপর এর ভিত্তি। এবং সেই বায়ুপিত্ত কফের যদি আমরা ডায়াগনোসিস ঠিকমতো করতে পারি, যার প্রধান হাতিয়ার হচ্ছে নাড়ি পরীক্ষা। নাড়ি পরীক্ষার দ্বারা যদি আমরা এই 3টি দোষের কোন দোষটা আমাদের কনস্টিটিউশন প্রকৃতিগতভাবে আমার কোন দোষটার আছে এবং কোন দোষটা প্রকোপিত হয়েছে বায়ুপিত্ত কফের মধ্যে, বা কোন দোষগুলো একসাথে একাধিক দোষও প্রকোপিত হতে পারে, বাড়তে পারে, সেই বাড়ার ফলে কি কি সিমটম আমাদের আছে, সেইগুলো যদি আমাদের নলেজ ঠিকমতো থাকে, শাস্ত্রজ্ঞান, তাহলে একজন মানে অভিজ্ঞ মানে চিকিৎসক তিনি কি করবেন, তিনি নাড়ি ধরবেন আগে, এবং নাড়ি ধরেই তিনি অনেক সিমটম পেশেন্ট বলার আগে পেশেন্টকে আমরা বলতে থাকি। পেশেন্ট তখন কিছুটা মানে অবাকও হয়ে যায় যে আমরা কি জ্যোতিষ চর্চা করছি বা এরকম যে বলে দেওয়ার ব্যাপারটা না। এই মান্ধাত্তার আমলের চিকিৎসা এটা নারীর ওপর নির্ভর করে। আমরা যখন আমরা নারী পরীক্ষারও কিছু নিয়ম আছে যেটা দর্শকদের সামনে আমরা বলতে চাই, যে নারী পরীক্ষা কিন্তু যে কোনো সময় যেমন তেমনভাবে করা উচিত নয়। তার উপর নির্ভর করবে আমাদের চিকিৎসার পারফেকশন। মূল ভিত্তি হচ্ছে এই নারী পরীক্ষার ওপর, যার দ্বারা আমরা বায়ুপিত্ত কফ ডিটারমিনেশন করি। নারী পরীক্ষা যে কোনো সময় করা যাবে না, সকালবেলা শৌচকর্ম পরিষ্কারভাবে হওয়ার পর এবং খালি পেটে। খালি পেটে। এই যে আমাদের চেম্বারে যখন তখন সারাদিনে আমরা পেশেন্ট দেখি, নারী পরীক্ষা কিন্তু আমি অন্তত অন্য টাইমে করি না। মায়াপুরেও তাই প্রত্যেক দিন অন্তত 4-5 জন 7 জন করে থাকেন ব্রহ্মচারীরা বা গৃহস্থ ভক্তরা, যাদের সময় দেয়া থাকে 7:30। নারী পরীক্ষা করব বলে আমাকে কিন্তু ভোর 4:30 ট্রেন ধরে আসতে হয়, কারণ তাদের ওই খালি পেটে থাকা, তারা 9টায় ব্রেকফাস্ট করবে, তার আগে তাদেরকে নারী পরীক্ষা করে দেখতে হবে। তাহলে এই যে দোষের যে চলাচল, সেই ব্যাপারটা আমরা তর্জনী দিয়ে বায়ুর গতিবিধি বুঝি, আমরা মধ্যমা দিয়ে কফ এবং পিত্তে দিয়ে আমরা অনামিকা এই আঙুল দিয়ে আমরা করি, 3 আঙ্গুল লাগিয়ে। 3 আঙুল দিয়ে। আচ্ছা। এবং নারী পরীক্ষার যেটা স্থান যেখানে করব, এই যে অঙ্গুলি আছে তার বেসের ঠিক নিচে, অর্থাৎ এইখানে আমরা স্পর্শ করব। এবং প্রথমে থাকবে আমার তর্জনী, যেটা বায়ুর গতিবিধি করবে, কফ, মধ্যমা এবং অনামিকা হচ্ছে পিত্ত। তো এইভাবে যখন আমরা সঠিকভাবে, যে কোনো হাতে আমরা করতে পারবো না, ছেলেদের ক্ষেত্রে ডান হাতে আচ্ছা। এবং মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে। এই নিয়মগুলো শাস্ত্রে বলে দেওয়া আছে, এই নিয়মগুলো যত সুন্দরভাবে আমরা পালন করে করতে পারবো, যে কোনো সময় ডাক্তারের কাছে গেলে আগে নাড়ি ধরে নেওয়া, এটা নিয়ম নয়, আয়ুর্বেদ অন্তত সেটা বলছে না শাস্ত্রে। তো এইগুলো দিয়ে যদি আমরা সঠিক দোষের অবস্থানটা জানতে পারি, তো রোগ নির্ণয় একবার যদি ভালোভাবে হয়ে যায়, তারপরে রোগীকেও আর বেশি সিমটম বলার থাকে না, তারপর আমাদের চিকিৎসাটাও কিন্তু সঠিকভাবে এগোতে পারে। তার মানে অন্য ডাক্তারের কাছে গেলে তারা স্টেথোস্কোপ ধরে, হুম আর আয়ুর্বেদ ডাক্তারের কাছে নাড়ি ধরে, হুম। এটাই পার্থক্য নাকি? আমরা নাড়ি ধরে যখন বলি আপনার তো শ্বাসকষ্ট আছে বা আপনার কোথাও শরীরে ব্যথা আছে, সে জাস্ট বসেছে, নামটা বলেছে, বয়সটা বলেছে, ঠিকানা বলেছে, তারপরে আমি নাড়ি ধরেছি, তখন তারা অবাক হয়ে যায়, যে বললাম একটু আগে যে ইনি আবার আপনি ডাক্তারির পাশে পাশে জ্যোতিষীও জ্যোতিষটাও আছেন করছে নাকি? কিনা। তো এই ব্যাপারটা তখন তাদেরকে বোঝাতে হয় যে না, এটা আপনার নাড়ির গতিটা এই বলছে। বায়ুর একটা নিজস্ব গুণ আছে, সেই গুণগুলোর মানে আমি যখন বায়ুটা বেশি পাচ্ছি এই তর্জনীতে, তখন বায়ুর লক্ষণগুলো বলতে থাকলে অটোমেটিক দেখা যায় আমার যদি নাড়ি পরীক্ষা ঠিক আমি করতে পারি, তাহলে আমরা হয়তো খুব পারফেক্টলি করতে পারি না, কিন্তু আগের জেনারেশনের আমার সৌভাগ্য, মানে আমরা হাওড়ায় একজন কবিরাজ ছিলেন বৃদ্ধ, তারা লক্ষণ সেন রাজা ওই সময় থেকে 7 পুরুষ ধরে তারা
কবিরাজ। কবিরাজ, এবং সেইখান থেকে তারা যেভাবে শিখেছিলেন, এখনো তাদের পুঁথি আমাকে দেখিয়েছিলেন 20 বছর আগে, 20-25 বছর আগে, একদম হলুদ হয়ে গেছে, পাতা ছিঁড়ে গেছে। তো সেইখান থেকে তাদের কাছে আমি কিছুটা শিখেছি। কবিরাজ নিতাই চন্দ্র সেন, আজ মানে ইয়েতে আপনারা শুনেও থাকবেন, পরম্পরা আয়ুর্বেদ বলে এখন খুব ফেমাস। তো যে দেবব্রত সেন প্রতিনিয়ত এরকম টিভি প্রোগ্রাম করেন, তার বাবা ছিলেন নিতাই চন্দ্র সেন, এবং আমার খুব সৌভাগ্য, তার হাতে ধরে তিনি আমাকে শিখিয়েছেন। তো কিছুটা হলেও আমরা পারফেক্ট এই নারী রিডিংটা করতে পারি বলে মানুষ সেই বিশ্বাস ভরসাটা নিয়ে আসছে আমাদের কাছে। বাহ, খুব সুন্দর আমরা শ্রবণ করছি আয়ুর্বেদের কথায় অনুযায়ী। মহারাজকে একবার বলছিলেন আপনি এরকম একজন ডাক্তারের কাছে গেছেন, যদি আমাদের একটু শোনান কিভাবে কি চিকিৎসা হয়েছিল। উনি আপনি যেটা বললেন, আমি একজন নারী চিকিৎসার কাছে গেছিলাম। উনি অতটা সময় দেখলাম না, বিকালের দিকে আমরা গেছিলাম। উনিও বলছেন কিছু, যে আপনার শরীরে এই এই ব্যাপারগুলো আছে। তার আবার চিকিৎসা হচ্ছে মেডিসিন নয়, তার হচ্ছে ডায়েটিং। ডায়েটিং হচ্ছে মেন চিকিৎসা। তো এনিয়াও ব্যাপারটা যে ভগবান এটা দিয়েছেন, যে আয়ুর্বেদ যেটা কথাটা বললেন আমার শুনে ভালো লাগলো, যে বেদ থেকে এসছে, যাতে আমরা আমাদের আয়ু, ভগবান যা আয়ু দিয়েছেন সেটাকে সুষ্ঠুভাবে যেন আমরা মেনটেন করতে এটা পারি। অথর্ববেদের একটা অংশ, অষ্টাঙ্গ আয়ুর্বেদ। বা সরাসরি বেদের একটা অঙ্গ, হুম বৈদিক শাস্ত্রে ভগবানের কাছ থেকে আসছে। আচ্ছা, এবং আমাদের গ্রামাঞ্চলে তারা আয়ুর্বেদ বা এই সমস্তগুলো জানে, কিছু টোটকা টোটকা জানতেন, যেটাও আয়ুর্বেদের খুঁটিনাটি অংশ। হ্যাঁ, যেগুলো খাওয়া দাওয়ার বিচার, সকালে খাবে না, সন্ধ্যায় খাবে না, এগুলো একটু বিচার রয়েছে। যেরকম একটা শ্লোক পড়ছিলাম, বাসরান্তে পিবেত পানি, ঘুম থেকে উঠে আপনি খালি পেটে জল খাবেন। ভোজনান্তে পিবেত তক্র, তক্র মানে ঘোল, ঘোল। যেটা আমাদের ইস্কনের ভাষা বাটার মিল্ক। ঠিক আছে, তক্র এই ভাষাটাই আমরা শাস্ত্রে পেয়েছি, পেয়েছি না? তক্র। আয়ুর্বেদ শাস্ত্রে তক্র। আর দিনান্তে পিবেত পয়, পয় মানে দুধ। দুধ, তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি জল। জল খাবেন, খালি পেটে জল। দুপুরে যা খান, আপনার লাঞ্চ, পুরো লাঞ্চ খাওয়ার পরে অবশ্যই আপনি একটু বাটার মিল্ক। বাটার মিল্ক বা ঘোল খাবেন। আর রাত্রে বা সন্ধ্যার সময় বা শোয়ার সময় 1 গ্লাস দুধ আপনি খাবেন। বৈদ্যম কি প্রয়োজন, ডাক্তারের কি দরকার আছে, এই তিনটা মেনটেন। এগুলো গ্রামাঞ্চলের লোক জানতেন। যে উড়িষ্যাতে একটা কথা আছে, যে মুড়ি খাই কি পিব পানি, তার টঙ্কা নব বৈদ্য ছানি। আপনি মুড়ি খাওয়ার পরে যদি জল খান, ডাক্তার কাছে আপনাকে যেতেই হবে। আচ্ছা, মুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে। মানে কিছু কিছু জিনিস লোকেরা জানতো, তার ফলে তারা নিজেরাই নিজের শরীরের চিকিৎসা করার মতো এটা মেনটেন করতেন। খনার বচন আছে বাংলায়। ওইরকম টাইপের। আপনি তক্রের কথা বললেন, শিল প্রভুপাদের ইয়েতে আমরা তাৎপর্য পেয়েছি, যে যে দুধ অতিরিক্ত পান করার ফলে আমাদের হয়তো পেটের কোনো রোগ হয়েছে, সেই পেটের রোগ সারে কিন্তু দুধ থেকেই তৈরি তক্র বা ঘোল ফলে কিন্তু সেই পেটের রোগ আমাদের। তো আমরা বহু জায়গায় পেয়েছি মানে শিল প্রভুপাদের তাৎপর্য পড়তে গিয়ে, যে আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে বহু আহারের বিষয়ে বহু নিয়ে উনি দিয়েছেন, ধ্যান যোগের বিভিন্ন জায়গায় মিলে যায় কিন্তু। প্রভুপাদের কথাতেই আসি, আমরা যদি যাই পত্রকৃষ্ণ যে প্রভুপাদের সাথে আয়ুর্বেদের কি সম্পর্ক ছিল। শুনলাম উনি আয়ুর্বেদের, উনি দোকানও ছিল, মেডিসিন শপ ছিল। হ্যাঁ, এলাহাবাদে মেডিসিন শপ, মেডিসিন প্রভুপাদ তৈরি করতেন, নিজে তৈরি করতেন ঔষধ ঔষধ। ঔষধ এবং হোলসেল বিক্রি করতেন। আমরা বিশেষ করে আমরা শুনি যখন প্রভুপাদ প্রচার শুরু করেন, সন্ন্যাস গ্রহণ করার পরে, তখন মানে প্রভুপাদ বড় রোগ, হার্ট অ্যাটাক আসার সময় জলদূতা, এবং আমেরিকাতেও বয়স হয়ে প্রভুপাদ বিভিন্ন রোগ হয়েছে। প্রভুপাদ শিষ্যদের বলেছেন, না আমাকে কখনো অ্যালোপ্যাথিক মেডিসিন দেবে না, আমাকে হসপিটাল নিয়ে যাবে না। সেভাবে প্রভুপাদ একটু অবিশ্বাস, আধুনিক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট প্রভুপাদ বলেছেন।
তবু মাঝে মাঝে প্রপাতকে নিয়ে যেতে হয়েছে হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য, সেটা এটা হয়েছে। অন্তিমকালে প্রপাত লাস্ট বছর বৃন্দাবনে ছিলেন, তখন খুব অসুস্থ, এবং প্রপাত ভক্তিচারু স্বামী নিত্যলীলা প্রবিষ্ট ছিল, ভক্তিচারু স্বামী মহারাজকে বলেছেন, তুমি গোপীনাথ বাজারে যাও এবং বানামালি কবিরাজ নিয়ে আসো, এবং ওনার ট্রিটমেন্ট আমি নিতে চাই। এবং ভক্তিচারু স্বামী মহারাজ উনি গিয়েছেন, বানামালি কবিরাজ ছিলেন, প্রপাত দেখতে এসেছেন, তারপর বলছেন যে ঔষধ প্রপাত খেতে হবে এটা প্রতিদিন ফ্রেশ বানিয়ে খাওয়াইতে হবে প্রপাত। এবং ভক্তিচারু স্বামী মহারাজ বলেছেন, ঠিক আছে আপনি থাকুন, আমাদের রাধা কৃষ্ণ বলরাম গেস্ট আছে, আপনি থাকুন, প্রতিদিন প্রপাত চিকিৎসা করুন। উনি বলছেন না আমি থাকতে পারবো না। তারপর উনি শিখিয়েছেন ভক্তিচারু স্বামী মহারাজ কি কি ঔষধ বানাইতে হবে, এবং ভক্তিচারু স্বামী মহারাজ উনি নিজেই ধান খেতে গিয়ে সেই গাছগুলো তুলে প্রতিদিন সেই ঔষধ ফ্রেশ যেটা পাওয়া যায় যেখানে সেখানে ঔষধ herbal medicines, এবং প্রপাত সেই herbal medicine ট্রিটমেন্ট আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিতেন। প্রপাত সুস্থ হয়েছে, এবং প্রপাত তখন বলেছেন দিস ইজ জুন মাস 77, প্রপাত তখন বলেছেন আমি আবার যাব পাশ্চাত্য দেশগুলিতে প্রচারে। বড় প্ল্যান ছিল, বড় সেজো। প্রপাত তখন লন্ডনে গিয়েছেন, তখন আবার অসুস্থ হয়েছে এবং ভারতে ফিরে এসেছেন। তখন প্রপাতের শেষ লীলা বৃন্দাবনে শুরু হয়েছে। তবু অন্তিমকালে প্রপাত কোনো অ্যালোপ্যাথিক ঔষধ ব্যবহার করেনি, উনি শুধু আয়ুর্বেদিক ঔষধ প্রপাত খুব বিশ্বাস এবং নিজে ব্যবহার করতেন। এটা প্রপাতের পছন্দ, আয়ুর্বেদিক মেডিসিন। বাহ, মানে প্রভুপাদের কথা কাহিনীও শুনে নিলাম। প্রভুপাদের প্রয়াগ ফার্মেসি ছিল এলাহাবাদে, এখনো আছে সেই জায়গাটি, সেই বিল্ডিংটি। আমরা গেলে দেখি সেই বিল্ডিং আছে, এখন অন্য কিছু, কিন্তু প্রভুপাদের এখানে আমরা দেখি। প্রভুপাদ একবার এক ভক্তকে বলছিলেন, মর্নিং ওয়াকে যাচ্ছেন, এক ভক্তের ব্রণ হয়েছে, প্রভুপাদ বললেন তুমি চন্দন আর তিলক ইয়ে করে লাগাও এখানে। অনেক প্রভুপাদ অনেক এরকম টোটকাও বলতেন আয়ুর্বেদের। আমরা ফিরে আসি, আমাদের অর্ধেক সময় চলে গেছে আজকের, অনেক কথা আছে। আমরা সরাসরি চলে যাই সেই টপিকে, যে আয়ুর্বেদের কি দিনচর্চা, অর্থাৎ কি কি করা উচিত আমাদের। দেখুন, আয়ুর্বেদে দুটো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দিনচর্যা এবং ঋতুচর্যা। দিনের কোন সময়, সকালে মহারাজ বললেন সকালে খালি, এইগুলো চলতি ধারণা গ্রামের মানুষদের আছে, বহু মানুষের আছে, পুরনো মানুষদের, খালি পেটে জল খাওয়া। এই ছাড়া দিনের কোন সময় কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, ডিটেলসে শাস্ত্রে বলা আছে। ঋতুতে কোন ঋতুতে কী রকম আহার করা উচিত, এবং যে রস আছে, 6 রকমের রস আছে, মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়, সেই 6 রকম রসের মধ্যে কোন রসের আমরা মানে কোন ঋতুতে খাবো, কোন রসের জিনিসগুলো আমরা কোন ঋতুতে খাবো না। যেমন এখন যদি আমরা উদাহরণস্বরূপ, পুরো ডিসকাস করতে গেলে আজকে অন্য আলোচনাগুলো হবে না। শীতকালে দেখা যায় অগ্নিবল, আমাদের যে জঠরাগ্নি আছে যেটা হজমে সাহায্য করে, আমরা আগুনে রান্না করা খাবার আবার যখন গ্রহণ করছি, সেটা আবার পেটের মধ্যে গিয়ে আরেকটা আগুন তাতে পাক করছে সেই খাবারগুলোকে। তো সেই জঠরাগ্নির তীক্ষ্ণ থাকে শীতকালে। কেন? রাত্রিটা দীর্ঘ থাকে। আমরা যারা সন্ধ্যার সূর্যাস্তের আগে পরে মানে আহার গ্রহণ করে নিচ্ছি, সারা রাত, একটা দীর্ঘ রাতের পর সকালবেলা ক্ষুধার বেগটা খুব বেশি থাকে। তো এই ক্ষুধার বেগটা বেশি থাকার ফলে জঠরাগ্নি খুব তীক্ষ্ণ থাকে শীতকালে। তার ফলে শাস্ত্রে বিধান দেওয়া আছে যে মধুর, অম্ল, লবণ, এই 3টে বেশি পরিমাণে শীতকালে খাওয়া উচিত। মিষ্টি জিনিস, মধু, অম্ল, যেমন এখন দেখুন আমলকি, দেখুন এই সময়তেই কিন্তু প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, এবং প্রত্যেকে আমলকি খায়, যারা একটু হেলথ কনসিয়াস, এই সময়টা প্রত্যেকেই প্রায় আমলকি খায়। তো অম্ল এবং লবণ জাতীয় জিনিস, মানে একটু রান্নাতেও যদি একটু লবণ বেশি দেওয়া যায়, বা যেগুলো লবণাক্ত টেস্ট অটোমেটিক্যালি, সেইগুলো বেশি করে শীতকালে খাওয়া উচিত। যার ফলে ওই যে বায়ুপিত্ত কফ, যে ত্রিদোষ আমরা আলোচনা করলাম, সেই ত্রিদোষটা কিন্তু সাম্যাবস্থায় থাকে। এভাবে বিভিন্ন ঋতুতে ঋতুচর্যার কথা বলা আছে, কীরকম আহার করব, কীরকম আমরা বিহার করব। তো এইগুলো মেনটেন করে চললে কিন্তু ওই যে স্বাস্থ্য রক্ষণম যে পার্টটা, সুস্থ থাকতে পারবো আমরা, আমাদের সুস্থ শরীরকে সুস্থ রাখতে পারবো, প্রিভেনশনটা আমরা নিতে পারবো, যাতে আমরা রোগগ্রস্ত না হয়ে পড়ি। যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন
কি আবার যেমন আচ্ছা ঋতু চর্চা একটা সংক্ষেপে ব্রিফ ওভারভিউ দিন হুম। কোন ঋতুতে কি কি মেইন জিনিস করা উচিত দেখুন ঋতুর ইয়েতে শীতকাল শীত থেকেই শীতকালে যে বললাম এই তিনটে রসের মানে আধিক্য আছে যে খাবারগুলোতে, সেইগুলো আমাদের ফলের ওপর জোর দেওয়া উচিত। শীতকালে তাহলে তারা হলো মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার আমরা, অম্ল জাতীয় লবণ অম্ল জাতীয় এবং লবণাক্ত এইগুলো, কটু তিক্ত কষায় একটু গরমকালে আমাদের ইয়ে করা উচিত, ঠিক আছে। কটু তিক্ত তিক্ত কষায় কষায় কটু মানে বর্ষা হচ্ছে কটু যেগুলো একটু ধরুন তিক্ত তো তেতো, কটু নিম জিনিস, পাতা করলা তেতো করলা এইগুলো ইয়ে করা উচিত। হ্যাঁ, আর কষা টেস্ট যেগুলো থাকে, যেমন হ্যাঁ স্পাইসি জিনিসগুলো ওগুলো নয়, ওটা রাজসিক আহারের মধ্যে পড়ে যাচ্ছে, খুব স্পাইসি ইয়ে খাওয়া উচিত নয়। তবে শীতকালে কিন্তু সব রকম আহারই করা যায়, যেহেতু তীক্ষ্ণ ইয়ে থাকে। গরমকালে কিন্তু অগ্নিবল অত তীক্ষ্ণ থাকে না, যার ফলে যে অতিরিক্ত মধুর ওই বা অম্ল লবণ জাতীয় জিনিসগুলো, কোনো জিনিসটা খুব অতিরিক্ত খেলে সেটা আমরা হজম করতে পারি না, যার ফলে আমরা দেখি যে গরমকালে কিন্তু আমরা পেটের সমস্যাগুলো বেশি ভুগি, বেড়ে বেড়ে যায়। শীতকালে কিন্তু হজম ক্ষমতা তীক্ষ্ণ অগ্নি থাকার ফলে আমাদের পেটের সমস্যাগুলো কম হয়। তো গরমকালে যে খাবারগুলো খাওয়া উচিত ঠিক উল্টোটা, পিত্তর প্রকোপ যাতে না হয়, বায়ু পিত্ত কফের মধ্যে পিত্তের প্রকোপটা গরমকালে বেশি হয়, সেই জন্য আমাদের জোর দেওয়া উচিত ঠান্ডা জিনিসগুলো, যেগুলো আমাদের পেটকে ঠান্ডা রাখে। তার মধ্যে আখের গুড়, মেথি দিয়ে আমরা খুব ভালো কাজ পাই। সকালবেলা আমরা বলি যে রাত্রিরে একটু মেথি ভিজিয়ে রাখবেন, যাদের পিত্ত প্রকোপ হয়, শরীরে উষ্ণতা বা দাহ, জ্বালা, চুলকানি এগুলো বেশি থাকে, স্কিন ডিজিজের প্রবলেম যাদের বেশি থাকে, তাদেরকে বলি ঠান্ডা জিনিস বেশি খেতে। রাত্রিরে মেথি ভিজিয়ে রাখুন, মেথি সিড ভিজিয়ে রেখে 1 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে মেথিটা গুলে নিয়ে ছেঁকে বাইরে বের করে দিয়ে আখের গুড় পরিমাণ মতো গ্লাসের সাইজের ওপর 2 চামচ বা 3 চামচ পর্যন্ত দিতে পারি। একটু বেলার দিকে আখের রস, শশা, সবজির মধ্যে আমরা বলি লাউ, ছাঁচি কুমড়ো, পটল, ঝিঙা, যেগুলো আমরা সবাই জানি শরীর ঠান্ডা রাখে, এগুলো আমরা ইয়ে করতে পারি। এবং পেয়র মধ্যে জুস, যে বিভিন্ন রকমের জুস যেগুলো আমরা তৈরি করি গুড় দিয়ে, আখের গুড় দিয়ে, হ্যাঁ, লেবু দিয়ে, এগুলো মানে খুব ভালো, গোলমরিচ দিয়ে, হ্যাঁ, বিভিন্ন রকম ফ্রুট জুসও এই সময় খাওয়া উচিত, যেগুলো শরীর ঠান্ডা রাখে, ঠিক আছে। আর বর্ষাকালে তো আছেই, আমরা যে চাতুর্মাস্যের নিয়মের মধ্যে প্রথম ইয়েতেই পাই যে শাক বা পাতা জাতীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের দোষের প্রকোপ ঘটায়, বৃদ্ধি ঘটায়। তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে চলবো। বর্ষাকালে অগ্নিবল খুব কম থাকে, তার ফলে আমাদের খাওয়া মানে একদম হালকা, যতটা ইজিলি ডাইজেস্টেবল সহজ পাচ্য আমাদের খাওয়া উচিত। আচ্ছা ভগবানও কিছু কিছু সবজি সিজন অনুযায়ী দিয়েছেন। যখন এখন চলছে শীতের সময়, কফি আসবে, মূলো আসবে, যে শরীরকে একটু হিট করবে, বা বর্ষাকালের সময় বা গরমকালের সময় যেগুলো ঝিঙে, পটল, শশা, তরমুজ তরমুজ, গরম একটু তরমুজ, খরমুজ বলুন, এগুলো গরমকালের সময়। কিন্তু আমরা খানিকটা উল্টো করে বসি। যেরকম সামনে সোমবার একটা আমাদের মিটিং আছে, মিটিংয়ের সঙ্গে ইটিং, আমাকে মেনু চার্ট দিয়েছেন, এঁচড় সবজি। আমি বলছি, এঁচড় সবজি আবার কোত্থেকে এলো? না মহারাজ, এটা বাজারে সব থেকে ভালো চলছে এখন। আপনার কফি, মূলো, শালগম, বিট, গাজর। এখন ব্যাপারটা যে আমরা একটু উল্টো করি। ভগবান কিন্তু সিজন অনুযায়ী ফল, সিজন অনুযায়ী সবজি, সিজন অনুযায়ী শাক। যেরকম আমার মনে পড়ে, আমি যখন বাড়িতে ছিলাম, বিশ্বকর্মা পূজা করতাম। বিশ্বকর্মা পূজার সময় একটা ফল আসতো, যেটা বিশ্বকর্মা পূজায় আপনাকে অবশ্যই দিতে হবে, বাতাবি লেবু, কেউ বলে জাম্বুরা, বাতাবি লেবু। তো একজন বলছিল, কেন বাতাবি লেবু জানেন? তার আগে আগে ঠিক বর্ষাকালটা শেষ হচ্ছে। এখন আমরা দোকান থেকে বোতল কিনে জল খাচ্ছি, ড্রিঙ্কিং ওয়াটার বটল। আগে আমরা কোথায় জল খেতাম? নদী, পুকুর, আর বড় জোর হ্যান্ড পাম্প। হ্যান্ড পাম্পের জলটাও বর্ষাকালে কাদা জল বেরোতো। হ্যান্ড পাম্পের জল কাদা, যা জল খাবেন তা কিডনির উপর একটা প্রেশার পড়ে। ওই বাতাবি লেবু খেলে কিডনিটা একটু ফ্রেশ হয়ে যায়, আর বলছে একজন ডাক্তার। অর্থাৎ সিজন ওয়াইজ ফল, ফুল, শাক, সবজি একটা প্রাধান্য রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাবণের সংসারের মতো
12 মাস। 12 মাস তো না, উল্টো জিনিস খাবো। কফি এখন খাবো না, বোরিং। কফি খাবো এখন কম দাম, হুম। এখন খাবো না। গরমকালে কফি যখন ফ্রিজ থেকে হুম। আসবে, অন্যান্য জিনিসের থেকে কফির দামটা বেশি। আমার অ্যারিস্টোক্রেট, আমার যে সারা বছর আভিজাত্য, কপি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সারা বছরই কপি ফুলকপি সারা বছর পাওয়া যায়, পাওয়া কিন্তু সিজন এখন সি- এখন বেশি খায় না, খাবে ওই সময়। ওই কেন? সময় আমি সবার থেকে একটু আলাদা। আভিজাত্যটা বজায় রাখবো, বেশি দামের জিনিস আমি খাই, ঠিক আছে, সাধারণ লোকের মতো এখন 10 স্বাস্থ্য। টাকা, তখন 50, 60 টাকা, হ্যাঁ, 70, 80 টাকা কিনে খাবো। তো সেই জন্য একজন আমাকে বলছিলেন যে দেখুন, আপনার মেডিসিন কিন্তু আহারটাই হচ্ছে মেডিসিন। হুম। আপনি কি আহার খাচ্ছেন, যেটা ডাক্তারবাবু বলছেন, আহার, আহারটাকে আহার না, মেডিসিন, ওটাকেই মেডিসিন করে খান। কোন সময় কি খাওয়া উচিত, কোনটা আপনার শরীরের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে, সেটা ডাক্তার জানেন। সবার জন্য সব খাবার ঠিক নয়, সবার জন্য না। আমি এটা খাবো না, ওটা খাবো, নিজে নিজে ডায়েটিং করলেও মুশকিল আছে। তো মূল কথা হচ্ছে, যেটা আমাদের মূল আলোচনা, স্বাস্থ্যটার দিকে ধ্যান দিতে হবে। এই কারণে স্বাস্থ্য ঠিক থাকলে, যেরকম আমাদের যখন প্রথম ভক্তি জীবনে এসে আমাদের শিখিয়েছেন যে রাত্রে বেশি খাওয়া যাবে না, এখন তো ডাক্তারবাবু বলছে কিছুই খাওয়া যাবে না। রাত্রে হালকা সহজ পাচ্য কিছু খাবার খেয়ে এবং তাড়াতাড়ি যদি ঘুমিয়ে যায়, সকালে উঠে ব্রহ্ম মুহূর্তে আমরা ভগবানের মঙ্গল আরতি, জপ, সাধনা ভালো করে করতে পারবো। এটাও একটা স্বাস্থ্য হলেও একটা একটা সাধনার একটা পার্ট। অবশ্যই, এটাকে আমার সঙ্গে, এটা আমার সাধনার সঙ্গে অ্যাড করতে হবে। অবশ্যই। যেটা অতুল কৃষ্ণবাবু বলে, ঠিক টাইমে খাই, ঠিক টাইমে ঘুমাই। তাই কেউ যদি এটাকে একদম ইগনোর করে দেয়, এটা হবে না, কিন্তু আমার ভজনে বাধা পড়বে কিন্তু। তাই স্বাস্থ্যটা একটা সাধনার একটা পার্ট, এটাকে আগে প্রথমে স্বীকার করতে হবে। যেটা যে আমি স্বীকার করি না, আমার এটা দরকার আছে, তাহলে আমি এটার ভিতরে একটু সচেতন থাকবো। ভাবা, ভজনটাকে ভাবাবেগে নিয়ে গেলে হবে না, তো সব কিছু ওটা ব্যালেন্স করে করতে হবে। বাহ! তো আমরা আসি ভগবত গীতার সাথে স্বাস্থ্যের, কি আপনি মহারাজ শুরুতে কিছু বলছিলেন, যে ভগবত গীতার সাথে কি সম্পর্ক আছে? গীতায় ভগবান কি সূত্র দিয়েছেন স্বাস্থ্য ঠিক রাখার জন্য, যেমন আহারের সম্বন্ধে? কোন জিনিসটা জানতে চান? প্রথম তো আপনার রুটিন। হুম। গীতায় প্রথম ভগবান সেট করেছেন রুটিন। রুটিন সেট করলেন যে যা নিশা সর্বভূতানাম যস্যাং জাগর্তি সম্মান। সংযমী। সাধারণ লোক যা জেগে থাকে, সংযমী ব্যক্তিরা ঘুমাবে। মানে এইটা যে গীতার যে রুটিনটা সাধারণ লোকের কাছে একদম বিপরীত, দিন রাতের মতো পার্থক্য। হুম। সাধারণ লোক ঘুমাবে, ভক্তরা জাগবে, হুম। আর ভক্তরা ঘুমাবে, সাধারণ লোক জাগবে। জাগবে। আমি যখন কলকাতায় ছিলাম দেখেছি, কলকাতায় প্রচারে আমাদের প্রভুপাদের যে রুটিন চার্ট দেওয়া আছে, 9:30 থেকে 10টার মধ্যে আপনাকে ঘুমাতেই হবে, তাহলে আপনি ভোর 3:30, 4টায় উঠতে পারবেন। আমরা ঘুমিয়ে যেতাম, পাশের বাড়ি দেখতাম, মাঝে মাঝে কখনো মধ্যরাতে যখন ঘুম ভাঙতো, দেখতাম রাত্রি 1টা 2টোর সময় খেতে বসেছে, হুম। ঠিক আছে। এবং আপনি জানেন, দিনের বেলা এই কলকাতার লোকেরা দিনের বেলা খেতে পারে না, কেন? ঘুমাতে যায় লেটে, হুম। 3টা 4টায় ঘুমাতে যাচ্ছে, ভোর 8টায় ঘুম থেকে ওঠে, কোনো রকম মুখে একটা কিছু দিয়ে অফিস, অফিসে কি খাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাচ্ছে। মেন মিলটা হয় রাত 12টা রাত্রে, 1টায়। রাত্রি 12টা 1টা। ডিজে চলবে, গল্প গুজব হবে, একটা টেবিলে বসে খাবো। তো এই একটা পুরো বিপরীত। একদম। আমাদের বাড়ির পাশেই আপনি যে কথাটা বললেন, কোনোদিন হয়তো 8টা, 8:30টার সময় খুব ক্লান্তি নিয়েতে ঘুমিয়ে পড়েছি, 1:30টার পর ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসছে না। পাশের বাড়িতে আবার স্বামী স্ত্রী বসে একদম দিনের বেলা আমরা যেরকম গল্প করি, গল্প করতে করতে খাচ্ছেন, হ্যাঁ, রাত 1:30, 2টা। অনেক সময় ডিজে বাজবে বা 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 এলইডি হুম। বা ফ্ল্যাট টিভি চলবে, আর খেতে থাকবে মজা করে 1 ঘন্টা 2 ঘন্টা খেতে খেতে। হ্যাঁ, যার জন্য কি হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র থেকে আমাকে একজন বলেছিলেন, এটা ঠিক কিনা কারেকশন করবেন ডাক্তারবাবু, বলছে তুমি যদি 9টায় ঘুমিয়ে 12টায় উঠো, ক ঘন্টা ঘুম হলো? 3 ঘন্টা। 3 ঘন্টা ঘুম 6 ঘন্টা ঘুমের সমান। ওই সময় শরীর চাইছে ডিপ ঘুম, আর স্বাভাবিকভাবে
সারাদিন যদি আপনি কাজ করেন না, 9টার সময় আপনার একটু ক্লান্তি হুম। আসে, অনুভব আসে, কিন্তু আবার 12টায় ঘুমিয়ে যদি 3টায় উঠেন, 3 ঘন্টা 3 ঘন্টার সমান। 3টায় ঘুমে যদি 6টায় উঠেন, 1.5 ঘন্টা ঘুমের সমান। আর মানুষ ওইটাই করছে বর্তমান। আমরা আয়ুর্বেদের বিষয়ে আলোচনা করছি, কিন্তু মডার্ন একটা রিসার্চ আমি পেপার পড়ছিলাম, তাতে বলা হচ্ছে রাত 10টার পর যে মানুষ যতক্ষণ জেগে থাকবে, বিশেষ করে এখন তো মোবাইল নিয়ে আমরা শুয়ে শুয়েও মোবাইল দেখছি, যতক্ষণ জেগে থাকবে তারপরে যতক্ষণ ওই মোবাইল রাখবে বা সেই এটা রাখবে কাজটা, তারপরে যতক্ষণ সে 10টার পর জেগে রইলো, তারপরে তার থেকে ডবল সময় লাগবে তার ঘুম আসতে। হ্যাঁ, বাস্তবিক। এই যে বলে 9টার মধ্যে শুয়ে পড়া, এটা তারপরে 3-4 ঘন্টা ঘুমও কিন্তু সেই ফ্রেশনেস দেবে, যেটা আপনি 1টা-2টোর পর শুতে যান, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়েও সেই ফ্রেশনেস সকালে পাবেন না। তো এটাই গীতার কানেকশন। গীতা কিন্তু ডাইরেক্ট প্রথমে রুটিন দিয়েছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ। এটা কিন্তু ওই শ্লোকেরই পুরো ইংলিশ ট্রান্সলেশন বলতে পারেন। 269, যা নিশা সর্বভূতানাম হুম। তৎসম জাগর্তি সংযম। আর তৎসম শাস্ত্র সেটা বলছে, আপনি ভোরে উঠে যে স্নান করে, মন সংযম করে, মাইন্ড এবং চিত্ত এত কুল থাকে, ওই সময় আপনি পড়াশোনা করুন, কোনো কিছু মুখস্থ করতে যান, কোনো কিছু গভীর চিন্তায় মনোনিবেশ করে কিছু রিসার্চ করতে যান, সবটাই ফলপ্রসূ হবে। কিন্তু হুম। যেটা দেরি করে ওঠেন, তাই গীতার প্রথম হচ্ছে রুটিন চার্ট। হুম। কেন দিয়েছেন না, শুনেন, এই বিল্ডিং যারা আর্কিটেকচার ডিজাইন করেন, তাদের বিল্ডিং সম্বন্ধে পুরো নলেজ আছে, কিন্তু কোন দিক দিয়ে ওয়ারিং গেছে, কোন দিক দিয়ে পাইপ লাইন গেছে, সব জানা আছে। কিন্তু তাহলে এই বিল্ডিংটা বানিয়েছেন কে? ভগবান। তো ভগবান বানিয়েছেন, এই শরীরটাকে মেনটেন করার একটা সূত্র ভগবান দিয়েছেন। কখন খাবো, কতটুকু খাবো, কি খাবো, কখন ঘুমাবো, কখন জাগবো, কতটুকু কাজ করব, কাজেরও একটা চার্ট দিয়ে গেছেন। আহারের চার্ট, কাজের চার্ট, এক্সারসাইজের চার্ট, পুরো ফরম্যাট গীতার ভিতরে আছে। হরি বল। এই প্রসঙ্গে একটা কথা বলি, আহারের ব্যাপার যখন কথা হচ্ছে এবং গীতার সঙ্গে রিলেট করার আপনারা চেষ্টা করছেন, আমার প্রথমে যখন আয়ুর্বেদ শাস্ত্রে আমরা পড়েছি আহারের ব্যাপারে, একটু আগে আলোচনা হচ্ছিল মহারাজের সঙ্গে, যে দ্বিকাল আহারের কথা বলা আছে শাস্ত্রে। তো এই দ্বিকাল আহার সকালে রাজভোগ একদম, এবং সন্ধ্যের ঠিক ওই সূর্যাস্তের আগে বা পরে যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু হালকা খাবার, সহজপাচ্য। দ্বিকাল আহারের কথা বলা আছে। আর আমাদের যে পাকস্থলী, কুক্ষি বলা হয়, সেই কুক্ষিকে শাস্ত্রে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সে একটা পার্ট থাকবে ফর সলিড ফুড, সেটা বলা হচ্ছে 50%। তারপরে জল খাই বা দুধ খাই, যেটাই খাই 1 ঘন্টা পরে তরল পদার্থ, তার জন্য 25% একটা স্টমাকের মানে পাকস্থলী একটা ইয়ে থাকছে কুক্ষির। আর বাকি 25% বলা হচ্ছে খালি থাকবে, যাতে করে বায়ু, পিত্ত, কফ, এই যে 3টে দোষ, সেগুলো চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা থাকে। 50% সলিড, যেটাকে ইয়েতে বলা হচ্ছে মূর্ত সলিড জিনিস, আমরা শাক সবজি অন্ন যা খাচ্ছি। 25% জল লিকুইড এবং 25% খালি। তার মানে আমরা যে কোনো ফিস্ট প্রসাদ বা কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে আজ দুপুরি যেরকম এই পর্যন্ত একটা খেয়ে ফেলা অভ্যাস, যে স্বাদগুলো খুব সুন্দর হয়েছে, আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু সেটা মানছে না। এবার যদি ভগবদ্গীতার ইয়েতে আসি, 6.16 ষষ্ঠ অধ্যায়ের ধ্যানযোগে 16 নম্বর শ্লোকে শিল প্রভুপাদ তাৎপর্য ইয়েতে লিখছেন, অনুবাদে, ওয়ান হু ইটস টু মাচ or eats too little, sleeps too much or sleeps too little. যিনি অত্যধিক আহার করছেন বা একদম আহার খুব সামান্য করছেন, বা যিনি ঘুমোচ্ছেন অতিরিক্ত বা একদম ঘুমোচ্ছেন না, হি ক্যান নট বিকাম এ যোগী, তিনি যোগী হতে পারেন না। তাহলে এই আহারের যে মিলটা আমরা আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে ভগবদ্গীতার ইয়েতে পাচ্ছি। আর তার পরের শ্লোকেই প্রভুজি যেটা বললেন যে রেগুলেটেড লাইফস্টাইল, উনি একই সময়ে উঠছেন, একই সময়ে আহার গ্রহণ করছেন, একই সময়ে শুতে যাচ্ছেন, সেটা বলা হচ্ছে ওই যুক্ত আহার ও বিহারস্য যে শ্লোকে। আরেকটা মনে হয় বলা আছে ওখানে যে 4 ভাগের 2 ভাগ সলিড, 25% ওটাই তো বললাম, দুভাগ, ওটাই 50%, হ্যাঁ, 50% মানে দুভাগ, হুম, হুম, 1 ভাগ মানে 25% লিকুইড, আর 1 ভাগ খালি থাকবে বায়ু, পিত্ত, কফের চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখার জন্য। সেটাই প্রভুপাদ লিকুইডটা সঙ্গে সঙ্গে না, 1 ঘন্টার পরে।
সঙ্গে সঙ্গে হলেই অ্যাসিডিটি, এই মানে যে সঙ্গে সঙ্গে যেমন ডাল বা স্যুপ ওগুলো তো থাকছে, ওটা তো আহারের অংশ। ওইটাকে এইবার লিকুইড ধরে না, হচ্ছে না। আমরা খাওয়ার শুরুতে বেশিরভাগ মানুষকে বলতে শুনি, আমি না গলা এত শুকিয়ে যায়, আমি একটু জল না খেয়ে খাবার শুরু করতে পারি না। বা খেতে খেতে তো মানে ডান হাতে অন্ন ডাল সবজি চলছে, বাঁ হাতে জলের গ্লাস নিয়ে চলছে। এর ফলে যেটা হচ্ছে, আমাদের যে জঠরাগ্নির কথা একটু আগে বললাম, সেই জঠরাগ্নির এমনি জল ঢেলে দিচ্ছি তো আমরা সেই অগ্নিতে, সেটা আর সেইভাবে কাজ করতে পারছে না, তার তীক্ষ্ণতা তো কমে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ওই রেগুলেটেড লাইফস্টাইলের কথা যেটা আমরা বলছিলাম, 17 নম্বর শ্লোকী ইয়েতে ছিল, প্রভুপাদ পরিষ্কার বলছেন, রেগুলেটেড ইটিং, স্লিপিং এবং বিহার, যে যে ধরনের অ্যাক্টিভিটি আমরা করি, সেগুলো যদি রেগুলেটেড হয়, তাহলে এই ভক্তির মাধ্যমেই কিন্তু আমরা অনেকাংশে রোগের ইয়েকে মিটিগেট করতে পারি। তাহলে এটা কিন্তু খুব সুন্দর। আমি যখন আয়ুর্বেদ পড়েছিলাম, তারপরে এসে শিল প্রভুপাদের এই তাৎপর্য বা অনুবাদ পড়তে গিয়ে দেখছি অদ্ভুত মিল। গীতায় যে আমরা পড়ি 17 অধ্যায় সাত্বিক রাজসিক তামসিক আহার, একদম সেখানেও দেখুন আয়ুর্বেদে কি বলা আছে? সেই সেই রসগুলোর কথা, এই যে একটু আগে আমরা 6টি রসের কথা বললাম, মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত, কষায়, সেই 6টি রসের কথাই বলা আছে। বোধহয় ওটা 17 নম্বর অধ্যায়ের ইয়েতে সাত্ত্বিক মানুষ যারা, তারা কি ধরনের আহার পছন্দ করেন, যে আহার স্নিগ্ধ রসযুক্ত মনোরম, হ্যাঁ, এইগুলো স্থায়ী, আয়ু বল আরোগ্যকে বৃদ্ধি করে, সেই আহার পছন্দ করেন কারা? সত্ত্বগুণের লোকেরা, তাদের প্রিয়। হ্যাঁ, তারপরের শ্লোকেই বলা আছে, কটু, অম্ল, লবণ, যেটা অতিরিক্ত মাত্রায় যারা খান, রজগুণের ইয়ে, রাজসিক মানুষ যারা, সব কিছুই বেশি, কটু, তিক্ত, কষায়, মশলাপাতি সব কিছু বেশি দিয়ে রান্না করে, তাদের কিন্তু সেই বৈদিক বিরিয়ানিটা কোন ইয়েতে পড়ে? অবশ্যই রাজসিক। এই যে অতিরিক্ত তিক্ত, অতিরিক্ত অম্ল, অতিরিক্ত লবণাক্ত, উষ্ণ, তীক্ষ্ণ, শুষ্ক যে আহারগুলো, হ্যাঁ, সেইগুলো কিন্তু অতিরিক্ত প্রদাহকর, মানে জ্বালা বা উত্তাপ প্রদান করে, এবং শাস্ত্রে ভগবদ্গীতাতেই বলা আছে দুঃখ প্রদায়ক। তো দুঃখ প্রদান করে, আমরা তো কেউ দুঃখ চাই না, শোক চাই না, সেগুলো কিন্তু রোগও প্রদান করে। রাজসিক মানুষরা কিন্তু ওইগুলোই পছন্দ করেন, ভগবদ্গীতা বলছে, শাস্ত্র একই কথা, আয়ুর্বেদ শাস্ত্র বলছে। এই 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 রসগুলো যদি অতিরিক্ত পরিমাণে যারা খাবে, তাদের অবশ্যই প্রদাহ সৃষ্টি হবে, শরীরে জ্বালা উৎপন্ন হবে, চুলকানি হবে, তারা স্কিন ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছে। আমরা স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করার আগে তার যখন পিত্ত ডায়াগনোসিস করছি বেশি, তখন তাকে উল্টো জিনিসগুলো খেতে বলছি, যেগুলো সে খেয়েছে তার উল্টো। তো আমরা আমাদের আলোচনার শেষাংশে চলে এসেছি অনেকটা, কয়েক মিনিট আছে, তো আমরা সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলেন যে বিশেষ করে শীতকাল চলছে, আমাদের মনে হয় এই বিষয় নিয়ে পরবর্তীতেও শুনতে হবে আপনার কাছ থেকে অন্যান্য এপিসোডে। তো এই শীতকালে যদি কিছু টিপস আমাদেরকে দেন, কিভাবে ঠান্ডা, যাদের ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লেগে যায়, রোগ হয়ে যায়, কি কি রোগ বেশি হয়, আর কি কি সাধারণ রেমেডিস বলবো বা প্রতিরোধ, প্রিভেনশন, কি কি নিয়ম করা উচিত? বিশেষ করে বলবো মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, যেটা নিয়ে এখন আধুনিক প্যাথি মানে রমরম করে চলছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের যে ইউজ বা ইয়ে, সেইগুলোকে প্রতিরোধ করতে চাইলে শীতকালে আমাদের অবশ্যই কিছু টিপস মেনে চলতে হবে। যেমন বয়স্কদের ক্ষেত্রে একটু উষ্ণ জল পান করা, গরম জল। হ্যাঁ, মিশিয়ে, খুব গরম জল নয়, একটু মিশিয়ে জল পান করা, এবং আহার যেরকমই করুক, সেটা কিন্তু সন্ধ্যের পর, বেশি রাত্রে না করা শীতকালে, রাত্রে না। না, সূর্যাস্তের আগে যদি সম্ভব নাও হয়, সবার ক্ষেত্রে হয় না, সূর্যাস্তের পরে যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি সেটা, 6টা 7টা। হ্যাঁ, 6টা 7টার মধ্যে অবশ্যই করে 7টা। নেওয়া উচিত, যাতে করে আমরা যখন শুতে যাব তখন কিন্তু আহারের একটা বড় অংশ, আমাদের পাচন ক্রিয়াটা প্রায় সমাপ্ত হয়ে যাবে, আমরা হালকা শরীরে শুতে যাব। অনেকেই শুনে বলেন যে রাত্রিরে তো খিদে পেয়ে যাবে। তো রাত্রিরে খিদে পেলেও সেই, মহারাজ একটু আগে আপনিও বললেন, এই যে সাধনা, আপনাদের টপিক যে স্বাস্থ্য এবং সাধনা, তো আমাদের যদি এই দুটো জিনিসকে ব্যালেন্স রাখতে হয়, তাহলে আহার খুব হালকা এবং খুব তাড়াতাড়ি। শীতকালে উল্টোটা হয়, আমরা মুখরোচক খেতে পছন্দ করি, যেহেতু অগ্নিবল আমরা বললাম, এরপরে দর্শকরা হয়তো খুব উৎসাহিত হয়ে, হ্যাঁ, সব রকম খেতে আরম্ভ করবেন। যেটাই খান তাড়াতাড়ি খান, এটা সব থেকে বড় টিপস। আর মানে যে পেশেন্ট আমরা প্রায় প্রতিদিন পাচ্ছি, একটা অর্সের ওপর ভিডিও আমরা কিছুদিন আগে করেছি, পাইলসের পেশেন্টরা, জল কিন্তু শীতকালে আমরা কম খাই, দেখবেন জলের টান নেই, এত ঘাম হয় না, এই যে আমরা স্টুডিওতে বসে আছি সোয়েটার পরে, কোনো গরম করছে না, তার ফলে জল খাওয়াটাই আমরা ভুলে যাই। আর জল পর্যাপ্ত পরিমাণে না খেলে শরীর শুকনো হয়ে যাবে এবং শরীরের
সেই পর্যাপ্ত এই জল আপনার কথা শুনে জল খাওয়া শুরু করেছে। আপনারা খেয়াল করলেন কিনা জানি না, আমি তো 3-4 বার আমার এক ঢোক করে খাওয়া হয়ে গেছে। তো জল যদি প্রচুর পরিমাণে খাই, শরীরে জলের ঘাটতি বিরাট করে দেখা যায় এই শীতকালে। তার থেকে কনস্টিপেশন, তার থেকে সমস্ত রকমের পেটের যে সমস্যাগুলো, আমরা হজম বেশি হবে, তীক্ষ্ণ অগ্নি থাকে, প্রচুর খাবো, জলের টান নেই, জল খেলাম না, তাহলে সেই যে পাকটা হবে না, সম্পূর্ণ হবে না। জঠরাগ্নি পাকটা শুরু করলো, তারপরে যে 1 ঘন্টা পরে যে জলটা দিয়ে, সেটা আমাদের ফ্রিকোয়েন্টলি সারাদিনে জল খেতে হবে, এবং ঘুম থেকে ওঠার পর 500, 750 বা তার বেশি 1 লিটার পর্যন্ত জল পান করা উচিত। বিশেষ করে আগের রাত্রিরে যদি কোনো নিমন্ত্রণ বাড়ি থাকে, খেতে একটু দেরি হলো, বা একটু রিচ খাবার, অটোমেটিক বাড়ির মতো তো আর হবে না, রিচ খাবার খাওয়া হয়ে গেলো, তাহলে কিন্তু পরের দিন অবশ্যই 1 লিটারের উপর জল খাওয়া উচিত। খাওয়ার পরই একটা বমির বেগ আছে, যে যে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলগুলো থেকে যায়, আমরা যদি একটু আঙুল দিই, শুধু দেখবো যে হঠাৎ করে ওই জলটাই যেটা খেলাম বেরিয়ে যাবে, তার সঙ্গে দেখুন কি মানে বেসিনে কি ভাসছে, সব আনডাইজেস্টেড ফুড পার্টিকেল। আর এই অপক্ষ অন্ন রস, এই অন্নটা গিয়ে আমাদের সৃষ্টি করে, বাত থেকে আরম্ভ করে পেটের বিভিন্ন রোগ গিয়ে ফেলে। তো আমি দর্শক বন্ধুদের কাছে এটা অনুরোধ করব যে শীতকাল মানে জলের টান নেই, জল তৃষ্ণা নেই, আপনারা জল বেশি করে খান, অন্তত 2.5 থেকে 3 লিটার অবশ্যই খেতে হবে। তার মধ্যে সকালবেলা এই যে মলের বেগ আসে না, আমরা শৌচকর্ম করতে যাবো, বেগই নেই, তো আসছে না, কি করে আসবে? জল সারাদিনে কম খেয়েছেন, উঠেই জলের ক্ষেত্রে আরেকটা যদি কিছু এরকম বলেন, এরকম কিছু টিপস আছে কিনা? কখনো কখনো দেখি আমি, কেউ জলে কিছু একটা ভিজিয়ে রাখে, রাতে সকালে খেলো, হুম, কেউ শশা ভিজিয়ে রাখে, এটাকে নাকি অ্যালকালাইন ওয়াটার, এই ধরনের কিছু কিছু আছে একটু কিছু? কাত আমরা বানিয়ে খেতে পারি। এই শীতকালের জন্য যখন বলছেন, আমরা মানে বাড়িতে তৈরি করতে পারি, রাতে কিছু ভিজিয়ে না রেখে, যাদের ধরুন শরীর গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে, বা পিত্তের ইয়ে সবসময় সারা বছরই বেশি থাকে, তাদের ক্ষেত্রে বললাম মেথিটা ভিজিয়ে রাখুন, রাত্রে বেলা মেথি ভিজিয়ে মেথি রাখে, ভিজিয়ে আর ওই রাখুন, জলটাই খাবে সকালে? ওইটা ভালো করে গুলিয়ে নিয়ে একটু আখের গুড় দিয়ে খান, কারণ পেট গরম হয়ে যায় মানে শীতকালে বেশি। খেয়ে দিয়ে আমরা লেপ কম্বল চাপা দিয়ে সারা রাত ঘুমোচ্ছি, শরীর গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, সকালে উঠে একটু আখের গুড় দিয়ে ওই ইয়েটা খেলে পেট ঠান্ডা থাকবে। শীতকালে গুড়ও পাওয়া যায় অনেক, হ্যাঁ, খেজুরের গুড়। দেখুন একদম কত খেজুরের গুড় হবে রকমের না? গুড় ইয়ে খেজুরের থাকে। গুড় হবে? হ্যাঁ, খেজুরের গুড়ও খেতে পারেন। আখের গুড়টা শরীর ঠান্ডা রাখার জন্য বলি, পিত্ত কম করানোর জন্য বলি, খেজুরের গুড় খান, খুবই উপকারী। ঠিক শীতকালেই আছে, খেজুরের রস হ্যাঁ, পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকমের কাড়া আছে যেগুলো আমরা সবাই জানি, গোলমরিচ দিয়ে, আদা দিয়ে, শুঁট, শুকনো আদা দিয়েও আমরা বানাতে পারি, ঠিক আছে। তুলসী পাতা আমরা তো এমনি ভগবানকে অফার করে আমরা গ্রহণ করছি, কিন্তু তুলসী ফোটানোর কথা তো আমরা নিষেধ আছে ইয়েতে, অনেকে তো ইয়ে ফুটিয়ে ফেলে, তাদেরকে আমরা বারণ করি যে ফোটাবেন না। এই রকম বিভিন্ন জিনিস দিয়ে আমরা গরম কাড়া, যার মানে চা আমাদের চলে না নিষেধ, হুম। এবং চা যারা খাচ্ছেন তারাও এসে কমপ্লেন করছেন প্রচুর অ্যাসিডিটি, বুক জ্বালা, গলা জ্বালা। তা আমি বললাম চা পাতায় তো কোনো, ওটা তো কোনো গুণ নেই, কোনো ভালো গুণ চা পাতার মধ্যে নেই, কেন খান? তার থেকে আমাদের হার্বাল টি খান, একদম পুরো আয়ুর্বেদিক প্রোডাক্ট। আমাদের খুব চলতি একটা প্রোডাক্ট আছে মহারাজ, শীতপলাদি চূর্ণ, আপনি হয়তো নাম শুনে থাকবেন, প্রচুর ভক্তরা খান এই মায়াপুরে, বলতে হয় না, তারা গিয়ে নিয়ে চলে আসেন। আর ঠিক হার্বাল টি এর টেস্টটা দেখবেন যেটা মায়াপুরে পাওয়া যায়, একদম শীতপলাদি চূর্ণের মতো, পুরোপুরি পিওর হার্ব, সেটা গুলে খান, কত সুন্দর একটা ইয়ে। কাড়া বিভিন্ন রকমের ইয়ে দিয়ে, যেগুলো বললাম, আদা, শুঁট, পিপুল, এগুলোকে ফুটিয়ে আপনার লবঙ্গ, লবঙ্গ, এলাইচি, এলাচ, দারচিনি, কত তেজপাতা সব অসংখ্য, যা আছে কত সুন্দর একটা কাড়া হয়, এবং সেটা শরীরের পক্ষে যাদের শ্লেষ্মার ইয়ে বেশি, 1 কাপ করে কাড়া রোজ সকাল সন্ধে খান, দেখুন। রাত্রিবেলা সন্ধে 7টার মধ্যে আমরা খেয়ে নেওয়ার ইয়ে দিচ্ছি, রাত্রিবেলা যাদের খিদে পাচ্ছে একটু এই ধরনের একটা কাড়া সন্ধেবেলা 8টা 9টার দিকে বানান, তার সঙ্গে একটু চ্যবনপ্রাশ, ভালো কোয়ালিটির চ্যবনপ্রাশ, চ্যবনপ্রাশ। ইয়েস, চ্যবনপ্রাশ আয়ুবর্ধক। হুম। আর এই শীতকালে আমরা বেশি করে খেতে বলি, হ্যাঁ, চ্যবনপ্রাশের যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে প্রত্যেকটা আমাদের ঠান্ডা লাগা, শ্লেষ্মা, এগুলো থেকে আমাদের প্রিভেন্ট করে। অভ্যঙ্গমের কথা যদি বলেন? হ্যাঁ, খুব ভালো সকালবেলা, এটা আমি অভ্যঙ্গম সরি, মানে কি একটু? অভ্যঙ্গ মানে হচ্ছে তৈলমর্দন। হ্যাঁ, শীতকালে অবশ্যই আমাদের শরীর শুষ্ক হয়ে যায়, এক্সটার্নাল আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায়, তো অভ্যঙ্গের মাধ্যমে কিন্তু আমরা স্নিগ্ধ রাখতে পারি আমাদের শরীরকে। এবং প্রতিদিন স্নানের 1 ঘন্টা আগে আমরা যদি ভালো করে অভ্যঙ্গ মানে তৈলমর্দন করতে পারি, ভক্তরা কতটা তো সকালবেলা স্নান করেন মঙ্গল আরতির সময়, ঠিক আছে। ভক্তরা আবার দ্বিতীয়বারও স্নান করে দিনের বেলা। দিনের বেলা, দুপুরের যে স্নানটা করছেন তার আগে 10টা 11টার দিকে ভালো করে তৈলমর্দন হলো, দলাই মলাই করে একটু রোদে সানবাত হলো, হুম, হুম। দিয়ে এবার 1 ঘন্টা পরে স্নান, যদিও অত সময় থাকে না স্নান বাত নেওয়ার মতো, কিন্তু অভ্যঙ্গটা নেওয়া যেতে পারে,
খুবই উপকারী শীতকালের পক্ষে। তার মানে শীতকালে যেটা বললে একটু মধু খাওয়া যেতে পারে। মধু শরীর গরম রাখবে। হ্যাঁ, আর শীতের পিঠা তো আছেই, আছে। মধু আছে, গুড় আছে, আর ওই কাড়া খেতে পারি আমরা আদা দিয়ে, এগুলো দিয়ে কাড়া খেতে পারি, গোলমরিচ, মরিচ তেজপাতা, দিয়ে অভ্যঙ্গম করতে পারি। হুম, এগুলো তো শীতের টোটকা। শীতের টোটকা। আচ্ছা, তারপরে গরম এলে আবার গরমের দিনে প্রভুকে ডেকে আমরা শুনবো। তো প্রভু যদি আমরা দেখি প্রভুপাদও করতেন, উনি প্রতিদিন মাসাজ আমরা করতেন। ছবি দেখেছি হ্যাঁ, ছাদে প্রভুপাদ প্রভুপাদের মাসাজ Facebook, নিচ্ছেন হ্যাঁ, বাহ। নিয়মিত। মর্নিং ওয়াক এবং মাসাজ ওনার একদম ডেলি রুটিন মধ্যে ছিল। তো আজকে আমরা অনেক কথা শুনলাম, আমাদের শেষ অংশে চলে এলাম। তো শেষ যদি কৃষ্ণ প্রভু কিছু বলেন, আর মহারাজ যদি কিছু অ্যাড করেন আজকে আমাদের শরীর চর্চা সম্বন্ধে। তেলের ম্যাসাজ প্রভুপাদ প্রতিদিন নিতেন। প্রভুপাদ বলেছেন সুস্থ থাকছি শুধু তেলের ম্যাসাজ পাওয়ার প্রভাবে। হুম, বাহ, মহারাজ যদি সার কথা বলেন আমাদেরকে আজকে। আমার গুরু মহারাজ বলেন যে সকালে ব্রেকফাস্টটা হবে সাউথ ইন্ডিয়ান টেস্টি, দুপুরে লাঞ্চটা হবে বাঙালি, আর রাত্রে ডিনারটা হবে ইটালিয়ান। তাহলে খুব মানে খুব খুব এনজয় করা যাবে, যদিও এটা আয়ুর্বেদ শাস্ত্রের বিরোধী। এনিহাও যেটা আমাদের আলোচনার বিষয় ছিল স্বাস্থ্য সাধনা, আমরা সাধনাটাও শিখছি বই থেকে, সাধু থেকে। সেরকম ভগবান স্বাস্থ্য সম্পর্কেও যে গাইডলাইন আমাদের দেওয়া হচ্ছে, প্রত্যেকের জন্য একই নিয়ম নয়। কারো আবার মধু খেলে শরীর গরম হবে, কারো আর মধু খেলে শরীর খারাপ করবে। তো নিজে নিজে ডায়েটিং করা উচিত নয়। কমপক্ষে একজন, যেন প্রভুপাদ ডায়েরি লিখেছেন, গীতা পড়তে হবে কিরকম, যেরকম ফিজিশিয়ানের কথা মতো ওষুধ খেত। এটা ইউজ করেছেন ভূমিকাতে। একটা ভূমিকাতে বলেছেন যে whimsically খাওয়া যাবে না, না, তো ডাক্তারের নির্দেশ মতো ওষুধ খাও, অথবা ওষুধের শিশিতে যে নির্দেশিকা আছে একদম। সেরকম। ঠিক সেই রকম ডাক্তারের কথাটা প্রভুপাদ স্বীকার করেছেন। আমাদের নিয়মিত একটু চেক আপ, প্রত্যেকের নিয়মিত একটু কি বলে হোম ফিজিশিয়ান, কি বলে হাউস ফিজিশিয়ান, হাউস ফিজিশিয়ান একটু থাকা উচিত। ফ্যামিলি ফ্যামিলি ফিজিশিয়ান। ফ্যামিলি ফিজিশিয়ান যে আমাদেরকে দেখে আসছে, আমার শরীরের গতিবিধি দেখে সেই হিসাবে উনি গাইড করবেন। আর পারমার্থিক দিকটা যেরকম গাইড করছেন গুরুদেব বা সাধু, তো সাধুও এক প্রকার ডক্টর। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। তো দুটোকে ব্যালেন্স করে অতুল কৃষ্ণ প্রভুর যে গাইডলাইন। একটা নিজের জীবনটাকে একটা রুটিনে ফেলে দিন, রুটিন অনুযায়ী দুই একদিন এক হয়তো কিছু ডিসমিস হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা যেন রুটিন ফ্রেমে যদি থাকে, শরীরটাকে আমরা ভজনে ব্যবহার করতে পারবো। শাস্ত্রে অনেক কিছু কথা রয়েছে, যেরকম ধ্রুব মহারাজের সাধনা কঠিন সাধনা, রঘুনাথ দাস গোস্বামীর যে বৈরাগ্য যেন পাষাণের রেখা, এগুলো আমরা কখনো কখনো ভাবাবেগ হয়ে অনুকরণ করতে শুরু করি। এগুলো না করে আমরা যেন প্রপার গাইডেন্সে চলি, আমার শরীর এবং আমার আধ্যাত্মিক শিক্ষা, তাহলে আমি আমার সাধনায় এটা সরলভাবে সিদ্ধি লাভ করতে সক্ষম হব। যোগ ভবতি দুঃখহা, সে যোগ করতে পারবে যে যিনি এই গাইডলাইনটা মেনে চলবেন। যদি গীতাতে সব শিক্ষা রয়েছে, তবে একজন যদি গাইড করে, তাহলে ধীরে ধীরে আমি শরীর স্বাস্থ্য সাধনা দুটোকে ব্যালেন্স করতে পারবো। আর দুটোকে ব্যালেন্স করতেই হবে, নাহলে কিন্তু আমরা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবো না। আমরা রয়েছি একটা মধ্য পর্যায়ে। কিছু লোক ভোগী আছে, তারা সাধনা করছে না। আবার কিছু লোক সাধনা এমন পর্যায়ে পৌঁছে গেছে,
তারা এইসব শরীর টরীরে তোয়াক্কা করে না, কিন্তু আমাদের সেকশনটা হচ্ছে কি বলে যে তটস্থা, না ভোগী হতে পারছি না যোগী হতে পারছি, মাঝখানে রয়েছে রোগী হয়ে পড়ে রাখছি। রোগী, আমরা রোগী, আমরা ভোগীও না যোগীও না, মাঝখানে আমাদের। সেই জন্য আমরা একদম এটাকে উড়িয়ে দিতেও পারি না, একটু ব্যালেন্স করে আমরা চলতে হবে। আমার ছোটবেলা থেকে কি খাওয়ার অভ্যাস রাতারাতি আমি চেঞ্জ করতে পারি না। যখন আমি যখন 12-এ পড়ি, ঠিক আছে, তো আমাদের রবিবার দিন আমরা চাঁদা তুলে একটা ফিস্ট করছি। হ্যাঁ, কি কি আইটেম হবে, শোল মাছের ঝোল হবে, ডাল হবে, হোস্টেলে যা হয়, স্যালাড হবে। স্যালাড করতে আমার কাছে নতুন লাগছিল, স্যালাড খেতে বসেছি, ঝোল এসছে, ডাল এসছে, রাইস এসছে, তারপরে একটু শশা কুচি দিয়েছে, দুটো ধনেপাতা, স্যালাডটা কোথায়? বলে ওই যে। আমি বলি এটা তো আমরা শশা ধনেপাতা কোনোদিন আমি ভাতে খাইনি, খেয়েছি মুড়ির সঙ্গে, এখন এটা এত শিখছি। আমি একটা বলতে চাইছি এটাই যে ছোটবেলা থেকে প্রত্যেকের একটা শারীরিক গঠন খাবারের সঙ্গে ম্যাচিং হয়েছে, কিন্তু আমরাও হুবহু চেঞ্জ করে যদি অন্য কিছু করতে যাই, শরীর ম্যাচ করে না। অকেশনালি ঠিক আছে, আমি একটু পিজা খাবো, অকেশনালি আমি একটু পাস্তা খাবো, এটা ঠিক আছে, কিন্তু ওইটাই যদি পিজাটাই আমার সিস্টেম নেবে না। Daily routine. আমার শরীর নেবে না কিন্তু। সেই জন্য প্রত্যেকে যা যা খাওয়ার অভ্যাস সেটাকে নিরামিষ ভগবানকে ভোগ লাগিয়ে খান। কারো মুড়ি খাওয়া অভ্যাস, কারো পান্তা খাওয়া অভ্যাস, খান না, ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। কিন্তু অনুকরণ, ওই দেশের লোক শুধু এইটা খায় না, এটা চেঞ্জ করা যায় না। আমি এটা সবসময় সবাইকে বলি, না আমাদের এখন একটা ইস্কনের লোক একটু খাওয়া দাওয়া একটু অ্যারিস্টোক্রেট থাকে, তুমি নিজে অ্যারিস্টোক্রেট নও তো, তোমার শরীরটা অ্যারিস্টোক্রেট নয় তো, তোমার কি করে ম্যাচিং হবে? অকেশনালি ঠিক আছে, বাকিটা আমাদের রেগুলারিটি, যেটা রেগুলার খাদ্য অভ্যাস, রেগুলার উঠার অভ্যাস, ঘুমানো অভ্যাস, এটাকে একটা একটা রুটিন ফ্রেমে আনতে হবে। তাহলে আমরা শরীরটাকে নিরোগভাবে আমরা অনেক দিন সুষ্ঠুভাবে নাম জপ সাধনা যেটা রয়েছে আমরা করতে পারবো। মহারাজ যদি অনুমতি দেন একটা কথা দিয়ে, কারণ অলরেডি দেখছি সময় অতিক্রান্ত, কিন্তু আপনি যে গুরু মহারাজের কথা বললেন সেই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না, যেটা দিয়ে শেষ করবে বলো। যে গুরু মহারাজ বলেছেন সকালেরটা সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ান, দুপুরে হচ্ছে বাঙালি, এবং রাত্রে তো এখানে আমরা হয়তো শাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কিছু উল্টো কথা বললাম, যেটা শাস্ত্রে বলা আছে, কিন্তু আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা আমি শেয়ার না করে পারছি না, যে গুরুদেব যদি উঠেই বলেন তাহলে ওইটা করেও দেখা যাবে তার কোনো প্রভাব আমাদের ইয়ের উপর পড়বে না। এবং গুরুদেবের সেই গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, যেটা আমরা প্রতিদিন গাই, সেই জায়গাটা থেকে আমি আমার মানে প্র্যাকটিসিং অভিজ্ঞতা থেকে বলছি, 2001-এ আমি পাস আউট করে ডাক্তারি শুরু করেছি। 2001 থেকে 2017 গুরু মহারাজের সঙ্গে প্রথম যে সাক্ষাৎ, তাতে আধ ঘন্টা উনি সময় দিয়েছিলেন কলকাতার রথযাত্রার সময়। তো আমার পরমারাধ্য গুরু মহারাজ একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তুমি ধামে গিয়ে, তখন আমি বাইরে একটা ওষুধের দোকানে বসতাম এখানে 2017 সালে, ওখানে যখন পেয়েছো, ধামে বসে ভক্তদের সেবা করার চেষ্টা করো, এবং তাদের আয়ুর্বেদ শাস্ত্রের প্রচারের প্রয়োজন, তা সেই প্রচারের দরকার। আজকে বিভিন্ন এই টক শো বা ভিডিওর মাধ্যমে আমার মনে পড়ে গেল হঠাৎ, যে সেই প্রচারের কাজই হয়তো ভগবান বা গুরু মহারাজ যেন অলৌকিক ইয়ে করছেন। এবং 2017 থেকে 25-এর প্র্যাকটিস কিন্তু আমূল পরিবর্তন, যে এই ভক্তিপথের যে টিপসগুলো নিয়ে আমরা মানুষকে বোঝাচ্ছি, বহু পেশেন্ট আসছে, তারা কিন্তু অটোমেটিক ষোলমালা জপ এবং এই যে রেগুলেটেড লাইফস্টাইলের মধ্যে আসার চেষ্টা করছে, কারণ তাদের ভোগান্তিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তারা আর সহ্য করতে পারছে না, তাদের আনবিয়ারেবল হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু ইয়ে নিচ্ছে, যেটা প্রথম 17 বছর 15-16 বছরে আমরা এক্সপিরিয়েন্স ছিল না প্র্যাকটিসিং। আজকে মানুষ অনেক বিশ্বাস সহকারে আয়ুর্বেদকে গ্রহণ করছে, এইটুকুই মানে। আর যা কিছু করব, সে নাম জপ হোক, আমি এটা খাবো ওটা খাবো, ওটা খাবো না এটা খাবো না, সব কিছু ভগবান বলছেন তার সঙ্গে লিঙ্ক করতে, ভগবানকে অফারিং করে। এমনকি ওষুধও আমার গুরুদেবকে দেখেছি, ওষুধে কি বলে, ঔষধে চিন্তয়েদ বিষ্ণু, 3 বার বলতে হবে কিন্তু। হ্যাঁ, গোবিন্দায় নম, মাধবায় নম, মুকুন্দায় নম, তারপর ওষুধ খান। সব কিছু ওষুধ খাই, খাবার খাই, চিন্তা, সব কিছুর মধ্যে আমাদের কৃষ্ণকে যোগ করতে হবে।
হ্যাঁ, তাহলে আমার যে কৃষ্ণ সেবার জন্য আমার শরীরটা, আমি মেডিসিন খাচ্ছি বা ওষুধ খাচ্ছি, ঠিক। সেন্টার পয়েন্ট কিন্তু কৃষ্ণ। কৃষ্ণের সুখের জন্য আমি শরীরের পোষণ করছি, কৃষ্ণের সুখের জন্য আমি মন শুদ্ধ করছি, আহারও শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ, ধ্রুবাস্মৃতি, স্মৃতি মলম্বে বিপ্রমোক্ষ। এই যে সিকোয়েন্স রয়েছে, শুধু খাবো 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 এরকম খাই, হ্যাঁ। তো সেই জন্য সব কিছু ব্যালেন্স করে শাস্ত্র মেনে প্রপার গাইডেন্সে যদি আমরা চলি, নিজের ভাবাবেগ না করে, তাহলে আমরা সুস্থ থাকবো এবং আমার সাধনাটাও স্বাস্থ্য সম্পন্ন হবে। না হলে জব করতে গিয়ে ভেঙে পড়বো। সকালে সেই ফ্রেশনেস থাকবে না, যথেষ্ট থাকছে না, না। ঘুমোবো সেই জন্য আবার। এটা কেবল যে স্বাস্থ্য দেওয়া হচ্ছে তাই না, আমরা দুটোকে ব্যালেন্স করেছি। স্বাস্থ্যর সঙ্গে সাধনা, সাধনার সঙ্গে দুটো একে অপরের পরিপূরক, পরিপূরক, ঠিক। এটাকে মেনটেন করে চলতে হবে। বাহ, খুব সুন্দর কথা আমরা শুনলাম আজকে আলোচনায়। স্বাস্থ্য এবং সাধনার একটা অপূর্ব একটি আমরা মিশেল দেখতে পেলাম, আলোচনা দেখলাম। মহারাজও বললেন, সাধু বৈদ্যের কথা বললেন। আমাদের একজন পাঠক বলছেন যে আমাদের প্রথমে দেখা যায় লোকে হোমিওপ্যাথি প্রথমে ধরে, হোমিওপ্যাথি না কাজ করলে অ্যালোপ্যাথি, ওটা না কাজ করলে ন্যাচারোপ্যাথি এখন এসে, আর ওটা না করলে লাস্টে পৌঁছে তিরুপতি, মানে চেন্নাই। সবাই এখন দৌড়াচ্ছে কোথায়? চেন্নাই, তিরুপতি। কৃষ্ণ অন্তিম, শুরু কৃষ্ণ, অন্তিম কৃষ্ণ। আদি অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। হরি হচ্ছেন সবসময়। চৈতন্য চরিতার মধ্যে একটা কথা মনে পড়ছে, অন্তলীলায় বলছেন, বৈগুণ্য কীট কলিতঃ পৈশূন্য ব্রণ পীড়িতঃ দৈন্যার্ণবে নিমগ্নহম চৈতন্য বৈদ্যম আশ্রয়েত। যে আমি জড় কার্যরূপী বৈগুণ্য, অর্থাৎ বৈগুণ্যরূপী কীট, শরীরে পেটের মধ্যে কীট জন্মে, এটা হচ্ছে কীটের মতো জড়জাগতিক বিষয়। আর পৈশূন্য ব্রণ পীড়িত, পৈশূন্য হচ্ছে হিংসা। এই যে প্রভুপাল লিখছেন, গৃহ মেধি, মেধি মানে হচ্ছে হিংসা, একে অন্যের প্রতি হিংসা, এটা হচ্ছে ব্রণের মতো। তো এগুলোর দ্বারা আমি দৈন্য সাগরে নিমগ্ন হয়ে চৈতন্য বৈদ্যের আশ্রয় গ্রহণ করলাম। জয় এটা অন্তলীলার প্রথম পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছে। আমরা সেই চৈতন্য বৈদ্য এবং সাধু বৈদ্যদের আশ্রয় গ্রহণ করি। এই টকশোর মাধ্যমে আমরা এই দেহের বৈদ্য এবং আত্মার বৈদ্য সবাইকে পেয়ে যাচ্ছি। সবার কাছ থেকে আমরা আমাদের ঔষধ, ভবৌষধম লাভ করছি। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, কলিযুগে দুটো মেডিসিন, চিকিৎসার জন্য মেডিসিন, একটা হচ্ছে হরিনাম, একটা হচ্ছে ভাগবতম। আর মেডিসিনের সঙ্গে পথ্য হচ্ছে প্রসাদ। পথ্যটা মেনটেন করতে ঠিক। হবে, প্রসাদ। বর্তমান যে অ্যালোপ্যাথিক চিকিৎসা, কোনো পথ্য নাই কিন্তু। আগে ছিল তুমি ওষুধ খাবে, এই ডায়েটগুলো ফলো করবে, এখন নেই। কেন না? তুমি ওষুধ খেতে থাকো, কোনো নিয়ম নেই, তাহলে তোমার মেডিসিন মানে আমাদের কাছে রোগটাও আবার চলতে আসো। থাকবে, আর আমার মেডিসিন বিজনেসও চলবে। আমাদের কোনো কাছে সময় কোনো সময় বলতে শুনবেন না যে এটা করবেন না, সব খান সব করুন, এরকম একটা ব্যাপার, যাতে মাসে মাসে আসা যাওয়াটাও থাকে। তো সেই জন্য দুটো মেডিসিন একদম সরাসরি লেখা আছে, তাপত্র সুচিকিৎসিতম হচ্ছে ভাগবতম, আর এনেছে ঔষধি মায়া নাসিবারে লাগি হরিনাম। দুটো মেডিসিন, পথ্য হচ্ছে কৃষ্ণ প্রসাদ। হরি বল, মহাপ্রসাদ কি জয়। জয়। তো আমরা একটা জিনিস বুঝলাম, শীতকালে জঠরাগ্নি বা অগ্নিবল বা ডাইজেশন পাওয়ার ভালো আছে, তাই বেশি বেশি করে প্রসাদ গ্রহণ করুন। তবে টাইমের মধ্যে একটা লিমিট, একটা রুটিন মেনে করবেন, এটাই হচ্ছে আজকের মূল কথা। আর যা যা পথ্য, যা যা নিয়মাবলী বলা হলো ফলো করুন। আর এই সম্বন্ধে আরো বেশি জানতে চাইলে আপনারা আরো আমাদেরকে প্রশ্ন করুন, আর কি কি শুনতে চান, কি কি জানতে চান। আজকে একটা প্রশ্নের জবাব দেবেন ডাক্তারবাবু, আমার না আমার। না, আপনি যেটা বললেন ঠিক আছে, দুবার আমরা উল্লেখ করেছি, তিনবার করলে যে কোনো জিনিসের গুরুত্ব বাড়ে, শিখেছি। বৈদিক বিরিয়ানি নয়, আপনি দুবার বললেন, আমি লাস্ট বিরিয়ানি নতুন নাম এসছে এখন, বিষ্ণুভোগ। বিষ্ণু। আমরা বিরিয়ানি বলবো না। আচ্ছা, তো এটাই হচ্ছে মূল কথা। তো মহারাজকে ধন্যবাদ, এই একটা অভিনব ব্যাপার স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে এই বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য।
আজকে ডাক্তারবাবুকে ধন্যবাদ, ওনাকে আমন্ত্রণ জানানোর জন্য মহারাজকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন কৃষ্ণ অবশ্যই প্রভুকে করবেন, ধন্যবাদ। যদি কোনো এই আলোচনাতে খটকা লাগে প্রশ্ন করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে নিচে, আমি প্রশ্ন ফরওয়ার্ড করব ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু উত্তর দেবেন। এবং উনি প্রতি শনিবারে আসেন মায়াপুরে, প্রভুপাদ ভোজন কুটিরের পাশে বসেন এবং বিনামূল্যে ভক্তদেরকে চিকিৎসা দিয়ে থাকছেন, আসতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোজন আনন্দে থাকুন, করতে থাকুন হরিনাম, পড়তে থাকুন গীতা, দেখতে থাকুন মায়াপুর টিভি, আর শুনতে থাকুন টকশো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে হরে রাম রাম হরে রাম 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 হরে হরে।